আসসালামু আলাইকুম দর্শক, শুভেচ্ছা নিন। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের অনুষ্ঠানে। শিরোনাম দেখে বুঝতে পারছেন, বাংলাদেশের অত্যন্ত কীর্তিমান দুই মানুষ, কীর্তিমান দুই পুরুষ, শহীদুল্লাহ কায়সার এবং জহির রায়হান, বড় ভাই এবং ছোট ভাই, আহ, দুজনই মহান মুক্তিযুদ্ধের শেষ সময়ে এসে আহ, নিহত হন। শহীদুল্লাহ কায়সারকে তার বাসা থেকে তুলে নিয়ে যাওয়া হয় 14ই ডিসেম্বর। পরবর্তী সময়ে তার মৃতদেহের কোনো খোঁজ পাওয়া যায়নি। তিনি কোথায় আছেন তার কোনো সন্ধানই পাওয়া যায়নি। এবং ভাইকে খুঁজতে জহির রায়হান আহ, নানা উড়া খবরের ভিত্তিতে তিনিও ভাইয়ের সন্ধানে বের হয়ে তিনিও গুম হয়ে যান, তিনিও নিখোঁজ হয়ে যান। আহ, তারও কোনো খোঁজ খবর পাওয়া যায়নি। সে সময়টায় তার বিষয়টা নিয়ে শেখ মুজিবুর রহমান আহ, কাছে যখন তার পরিবার সহ অন্যান্য শহীদ পরিবার যখন আহ, দেখা করতে যান, প্রতিবাদ করেন, তখন শেখ মুজিব তাদেরকে বলেন যে বেশি বাড়াবাড়ি করলে, বেশি প্রতিবাদ বাড়লে তাদেরও একই পরিণতি হবে। তো আজকে এই জহির রায়হান এবং শহীদুল্লাহ কায়সারের বিষয়টি নিয়ে তার আপন ছোট বোন শাহিনশা বেগম এবং তার হাজবেন্ড নাসির আহমেদ, এই দুজনের একটা সাক্ষাৎকার আপনারা দেখতে পাবেন এখানে। এই সাক্ষাৎকারটি অবশ্য বেশ কয়েক মাস আগে আমি নিয়েছিলাম, কিন্তু নানা ব্যস্ততায়, নানা ঝামেলায় দেয়া হয়নি। আজকে একটু দীর্ঘ ইন্টারভিউ, অনেক দীর্ঘ ছিল, সেখান থেকে মূল অংশগুলো আপনাদের সামনে আমি তুলে ধরলাম। ইতিহাসের জন্য এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ডকুমেন্ট, এবং আপনারা যারা দেখবেন তারা নিশ্চয়ই অনুধাবন করতে পারবেন যে আমাদের জাতির শ্রেষ্ঠ সন্তানদের কিভাবে সরিয়ে দেওয়া হয়েছিল, কারা সরিয়েছিল। এবং এই বিষয়টি নিয়ে আমি তো মনে করি যে তদন্তের মাধ্যমে আহ, রহস্য উদ্ঘাটন করা জরুরি। হয়তো যারা যুক্ত ছিল অনেকেই হয়তো পৃথিবীতে নেই, কিন্তু হয়তো সূত্রগুলো বের করা সম্ভব যে কিভাবে কি হয়েছিল। তো দর্শক, আসুন আমরা এই সাক্ষাৎকারটি দেখি। ওনার উপর রেস্ট্রিকশন এসেছিল, কারণ উনি জয় বাংলা কেন বলেননি, ওটা বলেননি বলেই ওনাকে ওখানে আর কোনো অনুষ্ঠান করতে দেয়া হতো না। তিনবার কথা হয়েছে, তিনবারই বলেছেন জয়ীরান আছেন, কিন্তু ওনাকে দেয়া যাবে না এখন এখানে, খুব ফোনে ওনাকে অ্যালাউ করা হবে না। মুজিবুর রহমান সাহেব নাফিসা কবিরের সাথে একাই কথা বলেছেন এবং ওনাকে এই থ্রেটটাও করেছেন যে জহিরকে নিয়ে বেশি বাড়াবাড়ি করলে নাফিসা কবিরও ডিসঅ্যাপিয়ার হয়ে যাবে। না জেনে যাব না আমার ভাইয়ের কি হয়েছে, কোথায় তাকে কোথায় তার সম্বন্ধে খবর দেখি কিছু না। উনি এক পর্যায়ে ভীষণ চটে গেলেন, মানে আমি জানি না উনি এত বদরাগী ছিলেন কিনা, আমি বলতে পারবো না। চটে গেলেন, চটে গিয়ে বলেন যে দেখো বেশি বাড়াবাড়ি করবে না, এই পরিণতি যে কারও হতে পারে। আমার সঙ্গে যোগ দিচ্ছেন শাহিনশা বেগম। শাহিনশা বেগম হচ্ছেন জহির রায়হান এবং শহীদুল্লাহ কায়সারের ছোট বোন। শাহিনশা বেগম নিজে অনেক সামাজিক কাজের সঙ্গে যুক্ত। তিনি অবসরপ্রাপ্ত শিক্ষক এবং নিউ ইয়র্ক বেসড হিউম্যান রাইটস এবং লেবার রাইটস নন প্রফিট অর্গানাইজেশনের সঙ্গে তিনি দীর্ঘদিন কাজ করেছেন। তিনি লেখালেখি করেন। শাহিনশা বেগম, আপনাকে স্বাগত জানাচ্ছি আজকের অনুষ্ঠানে। আসসালামু আলাইকুম। দর্শক, আমাদের সঙ্গে যোগ দিচ্ছেন আমাদের আরেকজন অতিথি, তিনি জনাব নাসির আহমেদ। নাসির আহমেদ ব্রাদার ইন ল, অর্থাৎ জহির রায়হান এবং শহীদুল্লাহ কায়সারের বোনের হাজবেন্ড, অর্থাৎ আমাদের শাহিনশা বেগমের হাজবেন্ড নাসির আহমেদ। তিনি বাংলাদেশ আর্মস ডিলার ইম্পোর্টার্স অ্যাসোসিয়েশনের তিনি প্রেসিডেন্ট। তিনি বাংলাদেশে যে বৈধ অস্ত্র বিক্রি হয় সেই অস্ত্র বিক্রির ব্যবসার সঙ্গে যুক্ত দীর্ঘদিন ধরে। পাশাপাশি তিনি ওয়াইল্ড লাইফ নিয়ে তার ব্যাপক আগ্রহ আছে এবং এই নিয়ে তিনি বইও লিখেছেন। জনাব নাসির আহমেদ, আপনাকে স্বাগত জানাচ্ছি আজকের অনুষ্ঠানে। আসসালামু আলাইকুম। ধন্যবাদ ডক্টর কানুক সরওয়ার। আমি আজকে অত্যন্ত গর্বিত যে আপনার মতো এত গুরুত্বপূর্ণ এবং এত সুন্দর একটা চ্যানেলে আপনার সাথে প্রোগ্রামে আপনি আমাকে আহ্বান করেছেন, আমার নিমন্ত্রণ জানিয়েছেন, সেজন্য আমি আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। আপনাদের কাছে আমার কৃতজ্ঞতা যে আপনারা আমাকে সময় দিচ্ছেন, আমি আপনাদের সঙ্গে কথা বলতে পারছি, এটা আমার সৌভাগ্য বলবো। আপনারা ইতিহাসের সাক্ষী, আপনারা অনেক ঘটনার সাক্ষী। এবং দর্শক, প্রসঙ্গক্রমে বলি, শাহিনশা বেগম এবং নাসির আহমেদ এই দুজন হচ্ছেন আমার চ্যানেলের নিয়মিত অতিথি, আপনাদের অত্যন্ত প্রিয় মানুষ।
বাংলাদেশ সেনাবাহিনীর 24তম ব্যাচের সেনা কর্মকর্তা মেজর সুমনের বাবা এবং মা। প্রথমে নাসির আহমেদ, আমি আপনার কাছে আসতে চাই। আপনি এই পরিবারের সঙ্গে যেহেতু ঘনিষ্ঠ, 1971 সালের 14ই ডিসেম্বর। তার আগে আমি একটু দর্শকদের শেয়ার করতে চাই এই দুজনের ব্যাপারে। উইকিপিডিয়া থেকে শহীদুল্লাহ কায়সারের জন্ম 16 ফেব্রুয়ারি 1927। তিনি সাংবাদিক, লেখক, বুদ্ধিজীবী। তিনি 1969 সালে উপন্যাস অবদানের জন্য বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার পান। 1983 সালে সাংবাদিকতায় মরণোত্তর 21 পদক এবং সাহিত্যে 1998 সালে গল্পে অবদান রাখার জন্য মরণোত্তর স্বাধীনতা পুরস্কার পান। শহীদুল্লাহ কায়সার 14ই ডিসেম্বর সন্ধ্যায় আলবদর বাহিনীর সদস্যরা তাকে তার বাসা 29 বিকে গাঙ্গুলি লেন থেকে ধরে নিয়ে যায়। তারপরে তিনি আর ফিরে আসেননি, তার কোনো খোঁজও পাওয়া যায়নি। এবং আমি যদি আপনাদেরকে শহীদুল্লাহ কায়সারের পরে যদি জহির রায়হান সম্পর্কে একটু ব্রিফ করি। জহির রায়হানের জন্ম 19 আগস্ট 1935-এ এবং তিনি বাংলাদেশি একজন চলচ্চিত্র পরিচালক, ঔপন্যাসিক, গল্পকার। 1972 সালে বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার পান। চলচ্চিত্রে অবদানের জন্য বাংলাদেশ সরকার তাকে 1977 সালে মরণোত্তর 21 পদক এবং সাহিত্য অবদানের জন্য 1992 সালে মরণোত্তর সর্বোচ্চ বেসামরিক সম্মাননা স্বাধীনতা পুরস্কারে ভূষিত করে। জহির রায়হানের 1000 বছর ধরে ও আরেক ফাল্গুন একটি তার উল্লেখযোগ্য দুটি গ্রন্থ। পাশাপাশি তিনি কাঁচের দেয়াল, বেহুলা, সঙ্গম, আনোয়ারা, জীবন থেকে নেয়া, স্টপ জেনোসাইড সহ আরো বেশ কিছু অত্যন্ত গুরুত্বপূর্ণ চলচ্চিত্র নির্মাণ করেছেন। বিশেষ করে তার স্টপ জেনোসাইড, স্বাধীনতা যুদ্ধের যে ভয়াবহতা সেটি সম্পর্কে পুরো বিশ্বকে জানিয়েছিল। Recognition of human rights. In the preamble of the Charter, the United Nations have expressed, among other things, the determination to reaffirm faith in fundamental human rights, in the dignity and worth of the human person, in the equal rights of men and women. Stop. Their last worldly possessions. Stop. Some faces reflected the horror enacted before their eyes only a few days ago. Stop. On other faces prevailed a layer of stunned indifference. Stop. জহির রায়হান 1971 সালের 17ই ডিসেম্বর ঢাকায় ফিরে আসেন এবং মিরপুরে তার ভাই শহীদুল্লাহ কায়সার সহ আরো অনেককে বিহারীরা আটকে রেখেছে বলে খবর পেয়ে 72 সালের 30 জানুয়ারি সকালে তিনি সেনাবাহিনী ও পুলিশের বহরের সঙ্গে মিরপুর 12 নম্বরের দিকে যান। সেখান থেকে তিনি আর ফিরে আসেননি। তার মৃতদেহ পাওয়া যায়নি। কোথায় তিনি হারিয়ে গেছেন সে সম্পর্কে কোনো সরকারি ব্যাখ্যাও পাওয়া যায়নি। নাসির আহমেদ, 14ই ডিসেম্বর 1971 আপনি তখন কোথায় ছিলেন? শহীদুল্লাহ কায়সারের কে তুলে নিয়ে যাওয়া, বলা হচ্ছে আলবদর বাহিনীর লোকজন এসে নিয়ে গিয়েছিল। এই বিষয়টা একটু আপনার কাছ থেকে শুনতে চাই, এই ইতিহাসটা একটু জানতে চাই। যে ধন্যবাদ ডক্টর সারওয়ার। আমি এটা বর্ণনা করার আগে একটা কথা একটু বলতে চাই। আমি যে দুজন ব্যক্তিত্ব সম্বন্ধে আপনি বলছেন, জনাব শহীদুল্লাহ কায়সার এবং জনাব জহির রায়হান, এদেশের সূর্য সন্তান তারা, এবং তাদের অবদান বাংলাদেশ হওয়া, বাংলাদেশ স্বাধীন জাতি হিসাবে একটা দেশের জন্ম নেওয়া, এর পরিচিতি পাওয়া এবং পরবর্তীতে তাদের অবদান আজকে পুরা জাতি যেভাবে স্বীকার করে নিয়ে সামনে এগিয়ে যাচ্ছে, এটা সম্বন্ধে মূল্যায়ন হওয়া দরকার, মূল্যায়ন হচ্ছে। এবং আমি যেটা বলতে চাচ্ছি, এইসব ওনাদের সম্বন্ধে আলাপ করতে গেলে সত্যিকার অর্থে আপনার এক সেশনে আলাপ করা সম্ভব না। এই জন্য বলছি কেন, এত ব্যাপক আলোচনা হতে পারে বা হয় একজন না দুজন সম্বন্ধে, এটা সময় প্রস্তুত। তবুও আমি নিজে আপনার কাছে একটু ক্ষমা চেয়ে এনেছি কথা বলে, যে আমি নিজে ওনাদেরকে যতটুকু পূর্বাপর, এই ঘটনার পূর্বাপর যতটুকু কাছের থেকে দেখেছি, কাছে পেয়েছি এবং পরবর্তীতে যেসব ঘটনা হয়েছে, আমি অঙ্গাঙ্গিক ভাবে জড়িত ছিলাম। 14ই ডিসেম্বর ঢাকা শহর এবং দেশের বিভিন্ন জায়গা থেকে, বিশেষ করে ঢাকা শহরে সব বুদ্ধিজীবী এবং প্রগতিশীল লোকজনকে, শিক্ষক বলেন, সাংবাদিক বলেন, এই ধরনের যত বুদ্ধিজীবীদের ধরে ধরে নিয়ে ওই দিন তাদেরকে হয় মেরে ফেলেছে, না হয় এমন ভাবে এদেরকে গুম করেছে যে তারা
হদিস কেউ কোনদিন পায় নাই। অ্যাকচুয়ালি আমি থাকতাম ওই সময় জিকাতলে, আমার বাসা ছিল, এবং 25-এর ক্র্যাকডাউনের রাত্রে যখন পাকিস্তান আর্মি ক্র্যাকডাউন করলো, গোলাগুলিতে পুরো আমার বাসার অনেকখানি জায়গা ঝাঁঝরা হয়ে গেছিল। বউ বাচ্চা সব নিয়ে আমি চলে গেলাম আমার গ্রামের বাড়িতে। সেখানে আমি 5 মাস অবস্থান করলাম, এবং সেখানেও সেই নৃশংসতা বিভৎস দৃশ্য দেখে ওখানেও পরবর্তীতে মানে আমার মনে হয় অক্টোবরের দিকে আবার ব্যাক করে ঢাকায় চলে আসলাম। এখন আপনি যে প্রশ্নটা করেছেন 14ই রাত, 14ই রাতে ঘটনা বলতে গেলে আপনার বলতে হবে আমি ওখানেই ছিলাম, আমরা সবাই ওখানে ছিলাম, কাইটুলের বাড়িতে ছিলাম। এটা একটা পুরানো বাড়ি ছিল। যাই হোক, এখন ওই দিনের ঘটনা বলতে গেলে রাত তখন সন্ধ্যা পেরিয়ে গেছে। সন্ধ্যা পেরে আমার মনে হয় তখন 7টা 7:30 হবে এরকম সময়। হঠাৎ দেখি মানে ওই বাসায় 2টা কুকুর ছিল, শহীদ ভাই পুষতেন, 2টা কুকুর ছিল। 2 কুকুরই ঘেউ 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 প্রচন্ড চিৎকার, কিছুতেই চিৎকার থামছে না। তখন সবাই সহজে মানে খুব আতঙ্কিত হয়ে গেল, ব্যাপার কি, এরকম চিৎকার করছে, একটা মরিয়া হয়ে চিৎকার করছে, কারণ কি? গেটের উপরে গিয়ে, সামনে যে বাইরে বেরোবার গেট, সেই গেটের উপরে গিয়ে আছড়ে পড়ছে, আবার ব্যাক করছে, আছড়ে পড়ছে, আবার ব্যাক করছে। তখন ওখান থেকে ওই গেটের সামনে থেকে বলছে, কেউ কেউ বলছে যে দরজা খোলেন, দরজা খোলেন, দরজা খুলে দেন। কিন্তু দরজা খোলার মতো পরিবেশ তখন ছিল না, সাহসই ছিল না, কারণ যে ওইখানে এই পরিবেশ, তখন সব বুঝে গেছে সামথিং ইজ হ্যাপনিং রং। তখন এখানে সবাই বুঝে গেছে যে হয়তো কোনো আলবদর বা এই ধরনের কিছু রাজাকার বা এসে গেছে, এতে দরজা কেউ খুলছে না। তবে আমরা সবাই তখন দোতলায় ছিলাম। জাকারিয়া হাবিব সাহেব উনি নিচে ছিলেন, ওনার ফ্যামিলি নিয়ে উনি নিচে থাকতেন, আমরা দোতলায় থাকতাম। তখন দোতলা থেকে শহীদ ভাই তখন যখন দেখলেন যে কিছুতেই এরা বেপরোয়া, দরজা তো চিৎকার করছে যে আমরা কিন্তু দরজা এখন ভেঙে ফেলবো, গেট ভেঙে ফেলবো, চিৎকার করছিল। তখন শহীদ ভাই দোতলা বিশাল বারান্দা ছিল, বারান্দায় বেরিয়ে আসলেন। উনি রেলিং ধরে দাঁড়িয়ে বললেন, দরজা খুলে দাও, তোমরা একজন গিয়ে দরজা খুলে দাও। তো আমি তখন উপর থেকে বেরিয়ে নিচে চলে আসলাম, নিচে দরজা খোলার জন্য সামনে বেরিয়ে আসলাম। ততক্ষণে খোলার সাথে সাথে আপনার মানে এরা কয়েকজন, মানে বাহিনী লোকজন, এরা কয়েকজন এসে ঢুকে গেল। ঢুকে সোজা, দ্বিতীয় কোনো কথা নেই, সোজা কাউকে ডিরেকশনে জিজ্ঞেস করলো না, কিছু না, সোজা হন করে একতলা পেরিয়ে দোতলায় সিঁড়ি ভেঙে সিঁড়ি দিয়ে দোতলায় উঠে গেল। দোতলায় উঠে গিয়ে সোজা শহীদ ভাই থাকতেন রাস্তার দিকে, মানে পূব দিকে যে একটা রুম, ওনার 2-3টা রুম নিয়ে উনি থাকতেন, অনেক বড় জায়গা, ওইখানে ওই ছেলে সরাসরি সেখানে ঢুকে গেল, ওখানে চলে গেলেন। ওখানে চলে গিয়ে আমি তখন পিছনে পিছনে দৌড়ে চলে আসলাম। তখন দেখলাম যে এরা শহীদ ভাইকে ঢুকে জিজ্ঞেস করলো, শহীদুল্লাহ কায়সারকে। শহীদ ভাই নিজে, উনি তখন এতটা অ্যাপ্রিহেন্ড করতে পারেননি যে ওনাকে ধরে নিয়ে যাবে, মেরে ফেলবে, এই কথাটা উনি তখন স্বপ্নে ভাবেননি। তাহলে ভাবতাম, তাহলে মনে হয়তো ভেবেছেন যে হয়তো আমাকে, উনি জীবনে বহুবার রাজনৈতিক আন্দোলন করেছেন, বহুবার জেল কেটেছেন, আবার ফিরে এসেছেন, আবার জেল কেটেছেন, আবার ফিরে এসেছেন, উনি ভেবেছেন তেমন কিছু হয়তো হবে, কিন্তু এর পরিণতি যে এত নির্মম হবে একথা উনি একবারও চিন্তা করেননি। যাই হোক, উনি সোজা ওনার রুম ঢুকে যখন উনি পরিচয় দিলেন, যে জিজ্ঞেস করলেন যে যখন শহীদুল্লাহ কায়সারকে, উনি বললেন যে আমি শহীদুল্লাহ কায়সার, উনি নিজে বললেন যে আমি শহীদুল্লাহ কায়সার। দ্বিতীয় কোনো কথা বললো না তারা, সাথে সাথে তাকে থাবা দিয়ে ধরে তারা কলার ধরলো, এবং চুল, ইউ হ্যাভ টু বিলিভ, তারা কিন্তু নির্মমতার চুল ধরে টেনে তাকে হেঁচকে টেনে বের করে নিয়ে আসলো। তখন পান্না ভাবি ওখান থেকে চিৎকার করছিলেন, কিন্তু কারো মানা কেউ শুনে। তখন সমী অমি ওরা খুবই ছোট, তো খুবই ছোট, কারো কথা শুনে এসে আমি ততক্ষণে যখন দেখলাম যে শহীদ ভাই, আমি সিঁড়ি বেয়ে দোতলায় উঠে আসছি, আসার পথে আর কি টার্নিং এ, যখন সিঁড়ির টার্নিং এ যখন আসলাম, তখন দেখি শহীদ ভাইকে এই অবস্থায় টেনে নিয়ে যাচ্ছে। আমি তখন দৌড় দিয়ে দোতলায় আমার রুমের দিকে গেলাম, দৌড় দেওয়ার চেষ্টা করলাম। যাওয়ার চেষ্টা এই জন্য যে আমি যে রুমে থাকতাম, আমার নিজের একটা পার্সোনাল রাইফেল ছিল, লাইসেন্স রাইফেল, অথরাইজড রাইফেল, লাইসেন্স রাইফেল ছিল। আর ভাবলাম যে এই সময় যদি এটাকে যদি কাজে লেগে অন্তত 2-1টা করে যদি করে রেখে দেওয়া যায়,
অন্তত যদি কিছুটা এই ব্যাপারে একটা রেজিস্ট্যান্স দেওয়া যায়, একটা চেষ্টা করে দেখি না কেন। অন্তত এই করে একটা গোলাগুলি করে শহীদ ভাইকে যে পিছনে উত্তর দিকে একটা আখড়া বাড়ি ছিল, ওখানে হিন্দু একটা ইয়ের মতো বসতি ছিল, যেখানে ধরেন 200-300 লোক হিন্দু ফ্যামিলি থাকতো ওখানে। এই একটা দিক ছিল, হয় এদিকে অথবা পশ্চিম দিকে আরেকটা ওয়াল পরে শহীদুল্লাহ শহীদুল্লাহ বাড়ি ছিল। সেই ওয়াল টপকে যদি শহীদ ভাইকে যদি ওপারে পার করে নিয়ে দিতে পারি কোন রকম, যদি গোলাগুলি করলে ওরা হয়তো ভীত সন্ত্রস্ত হয়েও যেতে পারে, এই ফাঁকে যদি পালানো যায় বা ওনাকে যদি পার করে দেওয়া যায়। কিন্তু যেই টার্ন নিয়ে আমি সিঁড়িতে উঠতে যাচ্ছি, সাথে সাথে আমাকে ওখানে ঠেলে দেয়। আমি বললাম যে আপনারা কি করছেন, কোথায় নিচ্ছেন, সূর্য কোথায় এসে নিচ্ছেন? বলে যে কোনো কথা বলবে না, কোনো কথা বলবেন না। শহীদ ভাইকে টেনে সিঁড়ি পর্যন্ত নিয়ে আসলো। সিঁড়ি পর্যন্ত নিয়ে আসার পরে আমি যখন আবার উপরে ওঠার চেষ্টা করলাম, যে ইন্টেনশন হলো আমার রাইফেলটা আনতে পারলে অন্তত 2-4টা যদি ফায়ার করতে পারি, ওরা হয়তো পালিয়ে যাবে কিছু, কিন্তু সেই সুযোগ পেলাম না। যখন আমি ধস্তাধস্তি শুরু করলাম, যখন এই করলাম, তখন আমাকে এরা কয়েকটা ঘুষি দিল। এই করলো ঘুষি দিয়ে পাশে সাইডি করে দিয়ে দুই পাশ থেকে আবার 2টা স্টেইন গান ধরলো। দুইজনে দুই পাশ থেকে 2 স্টেইন গান, ডান দিকে বা দিকে দুই স্টেইন গান ধরে বলছে একটু কথা বলেছে, একটু নড়েছে তোর শেষ, এখানে ট্রিগার টিপে দেবো, এখন তুমি ছাত্রা হয়ে যাবে, খবরদার একটু নড়বে না। এর মধ্যে শহীদ ভাইয়ের ছোট বোন মানে আমার ওয়াইফ তখন ওই পাশের রুম থেকে তখন ছুটে চলে, এই অবস্থা যখন দেখলো সে তো পাগল প্রায়। আমার ওয়াইফ তখন কি করলো, ভাইয়ের জন্য সে বেপরোয়া হয়ে গেল, বেপরোয়া হয়ে সিঁড়ির সামনে গিয়ে ঝাঁপিয়ে পড়লো ওদের উপরে। ঝাঁপিয়ে পড়ে সোজা বললো আমার ভাইকে আমি কিছুতেই নিয়ে যেতে দেবো না, কিছুতেই না। তখন শি ওয়াজ সো ইমোশনাল, তখন ওরা ধাক্কা দিয়ে ফেলে, যখন ধস্তাধস্তি করেছিল ধাক্কা দিয়ে সিঁড়ির উপরে ফেলে দিয়ে একেবারে চিৎ করে ফেলে দিল। কিন্তু খুব যেটা সবচেয়ে নির্দয় ব্যাপার, সেটা হলো অ্যাট দ্যাট টাইম শি ওয়াজ প্রেগন্যান্ট অ্যান্ড শি ওয়াজ ইন অ্যাডভান্স স্টেজ। তারপর শহীদ ভাইকে এখান থেকে বের করে তারা হেজকে টেনে নিয়ে গেল, সাথে নিয়ে গেল ছোটদা আই মিন জাকারিয়া হাবিব, সেজ ভাইকে, তাকেও সাথে করে নিয়ে গেল। এপাশ থেকে তার রুম ছিল, সামনে দিয়ে একটা বড় রুম ছিল, তার ভিতর থেকে আরেকটা দরজা ছিল, ওখান থেকে আরেকটা প্যাসেজ ছিল। ওইখান থেকে শহীদ ভাইকে নিয়ে গেছে এই দিক থেকে, আর জ্যাক ভাইকে নিয়ে গেছে এই দিক থেকে, নিয়ে এর 2 ভাইকে নিয়ে চলে গেল। আর কোনো খোঁজ খবর নাই। সাথে সাথে পিছনে ছুটলাম, কিন্তু গিয়ে দেখি এদের কেউ দৃশ্যমান না, কাউকে দেখা যাচ্ছে না, এরা সাথে সাথে নিয়ে চলে গেছে। নিয়ে যাওয়ার পরে শহীদ ভাইয়ের আর কোনো গাড়িও দেখলাম না, কোনো লোক দেখলাম না। কিছুক্ষণ পরে একটু দূরে গিয়ে জাকারিয়া সাহেবকে ছেড়ে দেয়। আমার জাকারিয়া উনি চলে আসেন বাসায়, কিছু এসে বললো শহীদ ভাই কই, কোথায় উনি, কোথায় আপনার সাথে নিয়ে গেলে, আপনি কই শহীদ ভাই, আপনি চলে আসেন, শহীদ ভাই কই? বলে যে ওনার কোনো খবর জানি না, আমাকে ধাক্কা দিয়ে গাড়ি থেকে ফেলে দিয়ে ওনাকে নিয়ে চলে গেছে, কোথায় গেছে কিছু জানি না। আমরা এই জায়গাটায় একটু শাহিন সাহেব বেগমের কাছে যেতে চাই। খালাম্মা, আপনার কাছ থেকে জানতে চাই যে শহীদুল্লাহ কায়সারের কে তুলে নিয়ে যাওয়ার পর এই খবরটা পেয়েই মূলত ওনার ছোট ভাই জহির রায়হান ছুটে আসেন ভাইয়ের এই তুলে নিয়ে যাওয়ার খবরটা পেয়ে 17 তারিখেই, 14 তারিখে ঘটনা ঘটেনি, 17 তারিখে এসে পৌঁছান। কি হলো এখন আপনার কাছ থেকে একটু শুনি। আপনি বোধহয় জনাব নাসির আহমেদ কথা বলার সময় আপনি কিছু অ্যাড করতে চাচ্ছিলেন, সেটি সহ যদি আপনি একটু বলেন, আমার মনে হয় যে আমি এখান থেকে শুনতে চাই জহির রায়হান সম্পর্কে, বা কি হলো, কিভাবে তিনি হারিয়ে গেলেন, একটু বিস্তারিত একটু সংক্ষেপে যদি বলেন। না, 14-15-16 আমরা বিধ্বস্ত অবস্থায় ছিলাম। যুদ্ধের সময় আমাদের বাড়িতে আসলে কেউ খুব একটা আসা যাওয়া বা বেল বাঁচত এটা কম ছিল। আর লাস্ট মুহূর্তে 14 তারিখে না 10 তারিখ থেকে কারফিউ এবং ব্ল্যাক আউট চলছিল, তো ওটার কারণে কেউ কারো বাড়িতে কেউ আসতো না। তো আমাদের ওই বেলটা শুনে আমরা একটু চমকে গিয়েছিলাম। ওই সময় আসলে সন্ধ্যাবেলা ছিল, মাগরিবের আজানটা পড়ছিল, যখন আর কি বেলটা শোনা হলো। তো ওই সময় আমরা বর্দাকে নিয়ে চা খাচ্ছিলাম। ওই ইভিনিং টাইমে আমরা বিকেল বেলায় শহীদুল্লাহ কায়সারের সাথে চা খেয়ে থাকি, ভাই বোন সকলে একসাথে। বর্দা সবাইকে ডাকেন, উনি ঢেলে দেন সবাইকে, আমরা কথা বলি, গল্প করি, এটা আমাদের প্রতিদিনের রুটিন ছিল। ভাইয়ের সাথে ওই বিকালটাই আমরা কাটাতাম, সন্ধ্যেটা। তো ওইরকম একটা সময় ওই দিনও আমাদের যাচ্ছিল।
কিন্তু পর্দার হঠাৎ একটা ফোন কল এলো, পর্দা ভেতরে চলে গেলেন, পর্দার পেছনে পান্না ভাবিও গেলেন। তো দুজনে ভেতরে, তো অনেকক্ষণ হয়ে গেছে ফোনে কথা বলছেন, আমরা ঠিক বুঝতে পারছি না বর্দা কখন আসবে। তো এদিকে যখন বর্দা চলে গেছেন, আমরা আমাদের চাটা খেয়ে বর্দা কখন আসবেন চলে যাচ্ছি। ইন দি মিন টাইম কিন্তু বেলটা পড়েছে। মাগরিবের যখন আজান পড়ে তখন কিন্তু মানুষকে চেনা যায়, হয়তো আধো আলো আধো ছায়ার মধ্যে। আমরা কেউ কিন্তু বাতি জ্বালাইনি, তখন ব্ল্যাক আউট ছিল ওই শেষের সপ্তাহটা, 14 তারিখ বা তার আগে থেকে কেউ কারো বাড়ি আমরা যেতাম না। তো যাই হোক, যেটা আর কি বেলটা শুনে প্রত্যেকের একটু ইয়ে হলো, আর আমাদের কুকুরও খুব ডাকাডাকি করছিল, লাফালাফি করছিল, চেঁচামেচি। এর মধ্যে এরা ঢুকে গিয়ে নিচে আমার ভাই, আমাদের ইমিডিয়েট ছোট, ওর নাম ওবায়দুল্লাহ, ওকে প্রথমে বাড়ি দিয়ে ওকে বসিয়ে রাখে। ওখানে একজন কি দুজন ছিল। তারপরে নাসির সাহেবকে এবং আমার সেজো ভাই জাকারিয়া হাবিব, এদের দুজনকে নিয়ে কিন্তু সামনে, উনি হয়তো একটু ভুলে গেছেন, হয়তো এই অন্য করে বলেছেন, দুজনকে কিন্তু টার্গেট করে 4-5 জন সিঁড়ি দিয়ে উঠিয়ে নিয়ে গেছে। এনারা দুজন সামনে আর পেছনে আর কি যারা আর কি আগন্তুক যারা এসছেন হঠাৎ করে আমাদেরকে অ্যাটাক করার জন্য, পুরো বাড়ি ওরা ঘিরে ফেলেছিল, এরকম অবস্থা। তো ওতে করে আমি কিন্তু ওই বেলটা শুনে আমি কিন্তু ওই সিঁড়ির যে ক্রসিং থাকে ওই জায়গাটা এসে যে আমি দাঁড়িয়েছি, আমি আর নড়িনি। কারণ আমার ভাইকে অনেকবার অনেক সময় অ্যারেস্ট করতে দেখেছি ছোটবেলা থেকে, বা ইয়ে ওই সব স্মৃতি হয়তো আমার ছিল, কিন্তু এরকম ভাবে নিয়ে ডিসঅ্যাপিয়ার করে দেবেন বা মেরে ফেলবেন এরকম কিছু আমরা ভাবিনি। তো উনিও হয়তো শহীদুল্লাহ কাছেও ভাবেননি। তো ওনার জ্বরও ছিল, শরীরও ভালো ছিল না। উনি দুটো জায়গা আছে আর কি ওনার বেডরুমে ঢুকতে। তো পেছন দিকে একটা সরু বারান্দা আছে, ওখান দিয়ে উনি বেরিয়ে আসছেন। তখন উনি আসলে ফোনে কথা বলছিলেন, সাদরি ইসপানি বলে ওনার এক ফ্রেন্ড ছিল, সাদরি ইসপানির ভাইয়ের সাথে উনি কথা বলছিলেন। আমরা কেউ জানি না, পান্নাভাবি ভেতরে ছিল। তো উনি তখন এসে পরিচয় করলেন, আমি শহীদুল্লাহ কায়সার। তাতে করে আমরা আর কি বুঝতে পেরেছি যে বর্দা শহীদুল্লাহ কায়সার সাদরি ভাইয়ের সাথে কথা বলছিলেন। পান্নাভাবিকে বললেন যে ও সাদরিকে বলো আমি পরে তাকে ফোনে কথা বলবো। তো কিন্তু সেকেন্ডটা পর্যন্ত সময় দেয়নি, কিন্তু 1 সেকেন্ডও সময় না দিয়ে এরা যে একজনের হাত থেকে আরেকজন শহীদুল্লাহ কায়সার টেনে নিয়ে একেবারে নিচে, মানে এত বেশি টর্চার করে তাকে নেওয়া হয়েছিল, এটা অবশ্য আমাদের মসজিদের ইমাম সাহেবও দেখেছিলেন। তো মসজিদের ইমাম সাহেব তখন নামাজ পড়ে ফিরছিলেন বোধ, উনি দেখেছেন এবং সাথে সাথে আমাদের বাড়িতে ঢুকে গিয়েছিলেন যে কি অবস্থায় এই বাড়ির। তো উনি সবকিছু দেখেছেন। এটার বর্ণনা নাসির সাহেব হয়তো তখন ওই রোড সাইডে ছিলেন না, তাই বলতে পারেননি হয়তো। তো ওই আর কি ফিরে আসলেন, তারপরে কি হলো? জহির রায়হান সাহেব ফিরে আসলেন, 17 তারিখে উনি নিজে থেকে ফিরে আসেননি, উনি মেসেজটা পাননি। আসলে ওখানেও কিন্তু যখন আমার ভাই জহির রায়হান ওপার বাংলা ছিলেন, তখন হয়েছে কি, ওখানেও কিন্তু আওয়ামী লীগের যে ক্যাডার গ্রুপ ছিল, এটা এখন ক্যাডার বলতে আমি খুব সাবলীল বোধ করছি, তখন আমরা এগুলো উচ্চারণ করতাম না। ওরা কিন্তু ওখানেও কিন্তু তাদের দলবল নিয়ে, সবাই তো মুক্তিযুদ্ধে অংশগ্রহণের জন্য বা দেশকে স্বাধীন করার জন্য কম মানুষই হয়তো গিয়েছিলেন। যারা দেশকে ভালোবাসতেন তারা ঠিকই, যেমন তাজউদ্দিন সাহেব, আরো কিছু মানুষ, আমার এখন হয়তো পুরো নাম বলতে পারবো না, এই ধরনের মানুষ কিন্তু জহির রায়হানের সাথে অনেক দেখাশোনা, অনেক কিছু, অনেক আদান প্রদান, যুদ্ধে কি ঘটছে ওখানে সেটা নিয়ে তাদের মধ্যে কথা হতো। তারা একটা ইয়েও গঠন করেছিলেন, যেখানে তাজউদ্দিন সাহেব প্রেসিডেন্ট ছিলেন এবং জহির রায়হান ছিলেন সেক্রেটারি। তো ওভাবে তারা দেশের জন্য কাজ করছেন। আর আমার মেজো ভাই জহির রায়হান, উনি তো মুক্তিযুদ্ধে একেবারে নিজেকে বিলিয়ে দিয়েছেন। ওখানে স্টপ জেনোসাইড তৈরি করে পুরো বিশ্বকে অ্যাওয়ার করার জন্য কাজ হয়েছে ওটা। তারপরে তার নিজস্ব যে ছবিগুলো প্রিন্ট নিয়ে গিয়েছিল উনি নিজে নেননি, উনি সময়ই পাননি।
উনি এমন ভাবে চলে গিয়েছিলেন, উনি কি নেবেন সাথে বা কোথায় থাকবেন কিছুই বোধহয় জানতেন না। তো ওভাবে চলে গিয়েছিলেন। ওনার প্রিন্ট গুলো ওখানে বিক্রি হওয়ার পরে প্রচুর টাকা যে নিয়ে গেছে, যারা যারা প্রিন্ট নিয়ে গেছে তারা উপার্জন করেছে। পরে কি করে যেন জীবন থেকে নেয়ার একটা প্রিন্ট উনি পেয়েছিলেন এবং শেষে উনি সেটাকে ওখানে দিয়ে মুক্তিযোদ্ধাদেরকে সেই পয়সা উনি দান করেছেন। তো এভাবে এভাবে উনি ওখানে চলছিলেন। এবং ওখানে কিন্তু একটা ইয়ে ছিল, যেখানে আর কি সবাই যে সেক্টরে বসে, এটা কি কালুর ঘাট না কোথায় যেন, এটা আমিও অলমোস্ট ইয়ে হয়ে গেছি, সেন্টার ছিল মেডিকেল, একটা মেডিকেল বলছি, রেডিও সেন্টার। ওই রেডিও সেন্টারে অনেকেই কথা বলেছেন, অনেকেই অনেক কিছু করেছেন। অনেক মেজদাও একবার কি দুবার ওখানে স্পিচ দিয়েছিলেন, কিন্তু পরবর্তীতে ওনার উপর রেস্ট্রিকশন এসেছিল, কারণ উনি জয় বাংলা কেন বলেননি। ওটা বলেননি বলেই ওনাকে ওখানে আর কোনো অনুষ্ঠান করতে দেয়া হতো না। এগুলো পরস্পর কথা, কিন্তু এগুলো পত্রপত্রিকায় বা ইয়ে থেকে আমি দেখে শিখিনি, তো এগুলো আমি জেনেছি। তো ওনার কিন্তু অ্যাক্টিভিটিজ, ওরা ওখানে কিছু আসলে বুঝুয়া বলবো নাকি এরা কোন ক্যাডারের, এরা কেন যে দেশ স্বাধীনের সময় এরকম করে এক একজনকে আচরণ করে, এরকম লেফটিস্ট মাইন্ডের হোক বা কেউ বায়াস ধার্মিক মানুষ হোক, তখন তো একাকার হয়ে গেছিল। বাংলার মানুষ ঝাঁপিয়ে পড়েছিল মুক্তিযুদ্ধ করতে, খেটে খাওয়া মানুষ, কলকারখানার মানুষ, রিক্সাওয়ালা, এর মধ্যে কোনো ভেদাভেদ ছিল না। বাংলা তখন এক হয়ে গিয়েছিল একেবারে। কিন্তু জহির রায়হানকে কেন জানি কিছু কিছু মানে কি বলবো, বেশ কিছু অবস্থাটা জহিরান চেয়েছিলেন, সেই কারণে ওনার অনেক অ্যাক্টিভিটি কিন্তু ওখানে কন্ট্রোল ছিল। তারপরও কিন্তু উনি ওনার অ্যাসিস্ট্যান্ট বাবুল চৌধুরী, বাচ্চু ভাই, তারপরে মাহমুদ ভাই, এরা অনেকে গিয়েছিলেন এবং তারা কিন্তু অনেকগুলো ইয়ে করেছেন। বাবুল চৌধুরীও কয়েকটা করেছেন। এইসব অনেক যুদ্ধের অনেক কিন্তু জ্ঞানগুলো তাদের হারিয়ে গিয়েছে মিনস তারা নিয়ে গেছে, ছড়িয়ে দিয়েছে। কারণ ওখানকার মুক্তিযোদ্ধাদের, বাংলাদেশের স্বাধীন করার জন্য যারা ওখানে জড়ো হয়েছিল, এক হয়েছিল, সেখানের মধ্যেই যদি ভেদাভেদ হয়ে যায়, সেখানেই যদি এক একজনের অ্যাক্টিভিটি এক এক রকম হয়ে থাকে, ওটা কিন্তু সেলুলয়েডে জহিরায় ধরে রেখেছিলেন যেভাবেই পেরেছেন উনি। তো সেই কারণে ওনাকে হঠাৎ করেই কিন্তু 16 তারিখ রাতে উনি বোধহয় ফ্লাইটে এসেছেন। ওনাকে সারা রাত কিন্তু এয়ারপোর্টে শুটিং করতে হয়েছে ওদের ইনস্ট্রাকশন অনুযায়ী। যারা নিয়ে এসছেন তাকে কলকাতা থেকে বা পাঠিয়ে দিয়েছেন, কিভাবে পাঠিয়েছেন মানে সেটা একেবারে মানে সাংঘাতিক রকম মানে ক্রুয়েল। তো ওনাকে ওনার ওয়াইফ বা সন্তানের সাথে দেখা করতে দেননি, দেখা করতে ওখানকার কি বলবো, আমি তো তাদের নাম বলতে পারবো না, আমি তো মুক্তিযুদ্ধে ছিলাম না। ওখানকার আওয়ামী লীগ অথরিটি আমি বলবো, তাদের ফ্যাসিস্ট অথরিটি ওখানেও ছিল, আবার বাংলাদেশে এসে এয়ারপোর্টেও ছিল। তারা তাদের ট্রুপ নিয়ে গ্রুপ করে এক এক জায়গায় জহির রায়হানকে চেষ্টা করেছিল ওখানে শেষ করে দেওয়ার জন্য, কিন্তু গড সেভ করেছেন। ওই সময়ে উনি একজন ভালো মানুষ এসে ওনাকে বলছিলেন, যখন শুট করছিলেন উনি এয়ারপোর্টে, যাদের নির্দেশে করছে তাদের নাম আমি জানি না, আর আমি ওখানে ছিলাম না তখন। ওই যারা ইনস্ট্রাকশন, ওই গ্রুপ, যে গ্রুপ ভারতে ছিল, তারা তুলে দিয়েছেন জহিরানকে, আর এক গ্রুপ এখানে বাংলাদেশ এয়ারপোর্টে এনে নামিয়েছিলেন ওনাকে। নামিয়েও বলছে ওখানে আপনার কোনো কাজ নেই, এখানেই আপনার কাজ। কি করিয়েছেন আমি জানি না। তো এখানে উনি শুট করছিলেন, এর মধ্যে একজন শুধু বলেছেন, জহির তুমি এখনো এখানে, তুমি বাড়ি যাও, তোমার ভাই শহীদুল্লাহ কায়সার বোধহয় মিসিং। এই তখনই উনি এটাকে বন্ধ করেন, প্যাক আপ করেন, তখনই চলে যান আর কি আমাদের বাড়ি কাইট্টুলি। তো ওতে করে উনি 17 তারিখে গিয়ে তো আমাদের বাড়ি একটা শ্মশান দেখেছেন। তো
ওই শ্মশানের মধ্যেও উনি কিন্তু আর বসে থাকেননি। উনি এই বদ্ধভূমি ওই বদ্ধভূমি, উনি দেখেছেন ওনার অন্তরাত্মা হারিয়ে গেছে, নিয়ে যাওয়া হয়েছে, তখন উনি তো আর ওনার মধ্যে ছিলেন না। তখন উনি বদ্ধভূমি বদ্ধভূমি ঘুরে ঘুরে সবকিছু সন্ধান করে যা করলেন, ধারণা করলেন বা মানুষের কাছ থেকে যা জানলেন, উনি বুঝে গেছিলেন যে যাকে যখন ওই ধরেন ডক্টর রাব্বি বলেন বা মুনির চৌধুরী, মোজাফফর আহমদ চৌধুরী, আরো আরো অনেক মানুষকে কিন্তু ওই ইউনিভার্সিটি কোয়ার্টার থেকেও তুলে নিয়ে যাওয়া হয়েছিল। ওটা জানা যায়নি কারণ ওই সময় কারফিউ ছিল বলে আমরা কেউ কারো বাড়ি যাইনি। এটা 10 তারিখ থেকে শুরু হয়েছে, 14 তারিখে শেষ হয়েছে। তো 17 তারিখে জহির ভাই এসেই এগুলো আর কি জানলেন। জানার পরে তখন উনি আর কি বুঝে গিয়েছিলেন যে ভাইকে আর পাওয়া যাবে না, একেবারে জেনে গিয়েছেন। নিজেকে যেমন কনসোলেট করেছেন, ভাই বোনকে একসাথে করে অনেক কেঁদেছেন, অনেক আপসেট হয়েছেন, অনেক কিন্তু উনি কষ্টে আমাদেরকে থামিয়েছিলেন। কারণ আমরা গড়াগড়ি দিয়ে কাঁদছিলাম তখন। আমাদের বাড়িটা একেবারেই শ্মশান এবং এটাকে কবরস্থান বলা যায়। 2 সপ্তাহ পরই যখন আমরা দেখলাম যে আমাদের বাড়ির সামনে গেটের মেইন গেটের সামনে একটা চত্বর, গাড়ি বারান্দা বলা হয় বোধহয় ওটাকে, ও ওখান দিয়ে একটা সিঁড়ি বাইরে দিয়ে আমার ভাই, বড় ভাই শহীদুল্লাহ কায়সারের লিভিং রুমে যেত ওটা। তো ওই সিঁড়ি দিয়ে কিছু কিছু মানুষ সন্ধ্যের পরে ওপরে উঠতো। ওখানে ওখানে কি হতো, আমরা ভেতরে ঢুকতে পারিনি, আমরা অ্যালাউড ছিলাম না। জহির রায়হান উনি অ্যালাউড ছিলেন, আর যারা যেত তাদের সাথে কথা হতো। ওটা শেষে শোনা গেল যে ওটাকে প্ল্যান চেক করছে ওরা। তো এখন প্ল্যান চেকটা আমার কাছে কিন্তু, আমি যতটুকু দেখেছি, আমি একটা অদ্ভুত একটা মানুষ, আমি যখন যেটা দেখি পুরো সিনারিওটা আমার চোখে এসে যায়, এরকম একটা মানে আমার ইয়েটা। তো আমি দেখতাম এই মানুষগুলো নেমে যাচ্ছে, যারা যারা 2-4 জনকে চিনতাম, যেমন নিজাম, পাবনা ভাবির ভাই এবং শাহরিয়ার, ও আমার কাজিন, ফার্স্ট কাজিন, ওকে আমি চিনি। অন্য কাউকে হয়তো কজনকে আমি চিনতাম না। এরকম কিছু মানুষ ওখানে যেত। কখন কতক্ষণ ওরা ওখানে কথা বলতো আমি ঠিক বলতে পারবো না। তো এইভাবে কিছুদিন গেল। তারপর আমার ভাই পান্না ভাবিকে, সুচিন্তা ভাবিকে, আমার মাকে নিয়ে আজমিরও গিয়েছিলেন ইন্দিবিনটায়। এটা কিন্তু তখন ডিসেম্বর শেষ হয়ে জানুয়ারিতে পড়ে গেছে। 10ই জানুয়ারি বোধহয় আমাদের মুজিবুর রহমান সাহেবও ফিরে এসেছিলেন করাচি থেকে। তো ওই অবস্থায় ওই সময়ের টাইমটা আমরা আর এতটা করে ডে ওয়াইজে আমরা হয়তো রাখতে পারিনি আমাদের বাড়ির যা অবস্থা, কারণ ওটা একটা তো শ্মশান। কিন্তু ভাই ফিরে আসার পরেও ওই জিনিসগুলো প্ল্যান চেকটা আমার কাছে সত্যি একটা ফিশি থিং মনে হয়। এই প্ল্যান চেকটাই কিন্তু মেজদাকে হিপনোটাইজ করে ফেলেছিল, যেখানে মেজদা একেবারে বুঝেই গিয়েছিলেন। উনি নিজেকে যেমন সান্ত্বনা দিচ্ছিলেন, আমাদেরকে সান্ত্বনা দিচ্ছিলেন, বলছিলেন যে তোমরা দোয়া করো, আমাদের এখান থেকে বাংলাদেশে যত বুদ্ধিজীবী যাদেরকে যখনই নেওয়া হয়েছে তখনই তাদেরকে শেষ করে দেওয়া হয়েছে, ওনাদের কাউকেই রাখা হয়নি, তো তোমরা দোয়া করো। ইন্ডিপেন্ডেন্ট কি করে যে জানুয়ারি এভাবে চলে গেল, আমি নিজেই অবাক হই মাঝে মাঝে। আমাদের বাড়িতে ফোন কল কম অ্যাটেন্ড করা হতো তখন, আমরা ফোন কল অ্যাটেন্ড করার মতো মানসিকতা আমাদের ছিল না। কিন্তু আমাকে থ্রেট করে করে বেশ কয়টা ফোন কল এসেছিল, বেশ কয়বার, যে আমি যেহেতু বিশ্ববিদ্যালয়ে তখন আমি ছাত্রী, আমি তখন অনার্স পড়ছিলাম, তো আমাকে বিশ্ববিদ্যালয়ে বেশ করে চিন্তা করে আমাকে বিশ্ববিদ্যালয়ে যেতে হতো। তো এখন কথা হলো, যখন আমি কিন্তু আসলে সেন্স হারিয়েছিলাম, মেমোরি লস করেছিলাম 31শে জানুয়ারি। 30 জানুয়ারিতে আমার ভাইকে যখন জহির রায়কে নিয়ে গিয়ে যখন একেবারে শেষ, মানে কি বলবো, আমার এক ভাগ্নি কিন্তু দেখেছিলেন। আমার এই জন্য বিশ্বাস হয় না জহির রায়ন ওইখানে যে ক্রস ফায়ার বা যা বলা হয়
অবাঙ্গালি অথবা ওখানকার লোকাল বিহারি, বা যদি বলা হয় পাকিস্তানি আর্মি কিছু ওখানে শেল্টার নিয়েছিল, ওখানে পুরোটা কেউ যেতে পারেননি। কেন যেতে পারেননি আই ডোন্ট নো। আমি তো তখন ওখানে ভিজিট করিনি যে মিরপুর 12 নম্বর সেক্টর, 11 নম্বর, 10 নম্বর ওখানে কি ঘটছে। আপনারা জহির রায়হান সাহেব কেন মিরপুরের দিকে গেলেন? যে মানে কি খবর পেলেন, কে খবর দিল, এটা একটু শুনতে চাই। ওটাই খুশি, ওটাই আমি বলছি যে এই যে প্ল্যানটা, এই যে প্ল্যান চেকটা, এই যে প্ল্যান চেক কাকে বলে আমি কিন্তু কখনো এটা করিনি। এখন যখন না, ওর যাওয়াটাই তো একটা খুশি, কারণ অলরেডি সাডেন এটাকে জাম্প করে ডেটটা করা হয়েছে। উনি বুদ্ধিজীবী ইয়েতে উনি যখন বিশেষ করে প্রেস কনফারেন্সটা করলেন, প্রেস কনফারেন্সের পরে কিন্তু র্যাপিডলি তার পেছনে এরা লেগেছে। অনেকেই আসতেন তো ওনার সাহায্য চাইতে, কে কি করবেন না করবেন, সংস্কৃতি জগতের অনেক লোকজন কিন্তু মেজদার সাথে মানে জহির রায়হানের সাথে এসে দেখা করতেন, কথা বলতেন। এখন আমরা ছোটরা এগুলো ভেতরে হয়তো থাকতাম না, কিন্তু আমরা তো দেখেছি বেশ মানুষ আসতেন যার যার যেটা প্রয়োজন। উনি সবার জন্য উনি হেল্প করেছেন যা প্রয়োজন। তো এখন যে সন্ধ্যাবেলায় যে উনি প্রেস কনফারেন্সে কি বললেন? উনি প্রেস কনফারেন্সে অবশ্য ওপেনলি সব বলে দিয়েছেন, কারণ ওনার যেসব প্রয়োজনীয় ইয়েগুলো ছিল সেগুলো তো সব ওরা রেখে দিয়েছে, এয়ারপোর্টে হারিয়ে গেছে। বা ফ্র্যাঙ্কলি কথা বলা, আমাদের সাথে তখন 1-on-1 কথা হতো না, কিন্তু আমি ওনার অ্যাক্টিভিটি এবং ওনার ভাই, আমার ভাইয়ের যে অ্যাসিস্ট্যান্টরা যারা ফটোগ্রাফি করেছেন, ক্যামেরা চালিয়েছেন, এডিট করেছেন, তাদের সাথে দেখা হতো, কথা হতো, এগুলো আমাদের মধ্যে হতো। তো এখন উনি প্রেস কনফারেন্সে শুধু ঘটনা বলেছেন, মুক্তিযুদ্ধ কি হয়েছিল, ওনার কাছে কি ডকুমেন্ট আছে, বা উনি কিভাবে কিভাবে কাকে বলবেন, একটু হয়তো আপসেট হয়ে ধমকেশ্বরী কিছু বলেছিলেন যে ওনার কাছে রেকর্ড আছে এবং উনি সেটা মানে কি জানি বলে, বড় 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 রাঘব বল এর মধ্যে জড়িত, উনি তাদেরকে তাদের মুখোশ খুলে দেবেন। তো এটা বলতে কি বোঝায়? আপনারা বলছেন, আপনারা তো আমার চাইতে অনেক জ্ঞানী, অনেক কিছু নিয়ে ঘাটাঘুটি করেন, অনেক কিছু করেন। তো আমি যতটা বুঝি, বড় বড় রাঘব বল বলতে ওখানকার যে লোকজন, যে সংস্কৃতি মনা বলেন বা সরকারের পক্ষ বলেন, বিরোধী পক্ষ বলেন, তখন তো আমরা এক হয়ে গিয়েছিলাম। আমাদের পাকিস্তান আর বাঙালি বলতে তো বিভেদ ছিল না। যারা যারা ওখানে জড়িত ছিলেন, তারাই যারা যারা দায়িত্বে ছিলেন, জানুয়ারি মাস যখন 10 তারিখে মুজিবুর রহমান সাহেব ফিরে আসেন, তখন তো তাজউদ্দিন সাহেব হ্যান্ড ওভার করে দিয়েছিলেন, কারণ উনি মুজিবুর রহমান সাহেব নিজেই প্রধানমন্ত্রী হতে চেয়েছিলেন। তো তাজউদ্দিন সাহেব থাকলে কিন্তু ল অ্যান্ড অর্ডার এবং অ্যাডমিনিস্ট্রেশন, আমার মনে হয়, আমি যতটুকু লেখাপড়া করে শিখেছি, উনি কিন্তু ভালোভাবেই ওটা চালাতে পারতেন। বাংলাদেশের সিচুয়েশনটা উনি ওখানে যখন চালিয়ে গেছিলেন, বাংলাদেশে এসেও যদি উনি থাকতেন, তাজউদ্দিন সাহেব থাকতেন, বাংলাদেশের আজকে এই অবস্থাটা দেখতে হতো না আমার যা মনে হয়। মুজিবুর রহমান সাহেব কি কারণে উনি কি কি সংগঠন করেছেন না করেছেন, এটা তো উনি জানেন, ওনার অ্যাডমিনিস্ট্রেশনের লোকরা জানে বা জানে। তখন তো তাজউদ্দিন সাহেব ওই যে জেলখানায় যে হত্যাগুলো হলো, এগুলো কারা? ওনারাই ওনাদের গুলোকে হত্যা করেছেন। এমনকি আমি বলবো ভাসানী সাহেবকে মূল্যায়ন করা হয়নি, এমনকি ওসমানী সাহেবকে মূল্যায়ন করা হয়নি। তারা মুখ লুকিয়ে, তারা নীরবে শেষ হয়ে গেছেন, আমি যা দেখেছি। তো এই যে মানুষগুলোকে, এই ফিগার গুলোকে মূল্যায়ন না করে এই রক্ষী বাহিনী বলেন আর যাই বলেন, ওনারা ওনাদের ক্যাডার দিয়ে দেশ চালাচ্ছেন, কিন্তু কোনো মানুষ এই যে দুর্ভিক্ষটা, ৭৪-এর দুর্ভিক্ষটা কি করে হলো? তো এগুলো অনেক কিছু আছে এখানে। তো আমি বলবো, আমার ভাই তো এমন কিছু অপরাধ করেননি, ওনাকে ওখানে নিয়ে যাওয়ার জন্য এত করে, এত প্ল্যান করে, কি বলবো, মানে তাকে বাধ্য করা হয়েছে। 12 নম্বর সেক্টরে কিছু লোক বেঁচে আছে, এটা একটা রিউমার ছড়ানো হয়েছে। আসলে কোনো ফোন কল পেয়ে জহির রায়হান কিন্তু তার ভাইকে দেখার জন্য, পাওয়ার জন্য উনি কিন্তু
মিরপুর যাননি, ওনাকে রোবটের মতো ওখানে নিয়ে যাওয়া হয়েছিল। উনি বাধ্য হয়েছেন ওখানে যেতে, উনি জানতেন, কিন্তু উনি তো, আমি বলবো মানে আমি ঠিক সিচুয়েশনটা, যেহেতু আমি অসুস্থ ছিলাম, অসুস্থ বলতে কি, আমি কিন্তু আসলে 30 তারিখে আমার ভাইকে ভোরবেলায় যখন নিয়ে যাচ্ছেন, যারা যারা গেছেন তারা কিন্তু কেউ আপন রক্তের ছিলেন না। নাসির সাহেবকে, এই যে আমার হাজবেন্ডকে, তখন সিলেটে মাজার জিয়ারত করার জন্য পাঠানো হয়েছে 29 তারিখ রাতে, আর আমার ভাই জাকারিয়া হাবিবকে পাঠানো হয়েছে চিটং এ মাজার জিয়ারত করার জন্য, আর আমার ইমিডিয়েট ছোট ওবায়দুল্লাহকে বসানো হয়েছে মসজিদের ওখানে ছদ্মা দেওয়ার জন্য, দুটো খাসি ওখানে ছদ্মা দেওয়া হচ্ছে। তো এইভাবে ওদেরকে বিজি রাখা হয়েছে। এখন যারা সাথে গেছেন, নিজাম, শাহরিয়ার কবির, তারপরে ক্যাপ্টেন ইব্রাহিম, উনি এখন বোধহয় জেনারেল বা কিছু একটা হবে, উনি বেঁচে আছেন, ক্যাপ্টেন ইব্রাহিম, আর সুচন্দা ভাবিদের টিউটর, তাদের টিউটরিং করতেন বাসায় ছোট বাচ্চাদের। সো এই কজন মানুষ ওখানে গিয়েছিলেন, এবং ভেতরে ঢুকে কি হয়েছে সেটাও আমার জানার কথা নয়। আমি যা শুনেছি ওখানে নাকি মেজর মঈন বলেছেন যে এখানে আপনারা ঢুকলেন কি করে। আচ্ছা, ঢোকার পরে ওনার পারমিশন, উনি শেষে বললেন যে এটা এটা একটা মিলিটারি আপনারা এখানে থাকতে পারেন না, আমরা কাউকে অ্যালাউ করবো না। তো জহির রায় নাকি রয়ে গিয়েছিল, শাহরিয়ার কবিরের ভাষ্য, শাহরিয়ার কবির থাকতে চেয়েছিল সকলকে নিয়ে, কিন্তু মেজদা রয়ে গেলেন, শাহরিয়াররা ওরা সবাই ফিরে এলো। ফিরে হওয়ার পরও কিন্তু ওই প্রথমেই তখন আমি শুনি যে মেজদা ওই অপারেশনে গিয়েছে, কিন্তু আমরা ভোরবেলায় সুচন্দ্র ভাবিও জানতেন না কেন মেজদা কোথায় যাচ্ছেন, আমার মাও জানতেন না, এবং আমরা ভাই বোন কেউই জানি না। তো এই যে আশ্চর্য কিছু ঘটনা ঘটে গেল আমাদের পরিবারের মধ্যে, এই জিনিসটার আমরা কনসোলেশন খুঁজে পাই না। তো যাক, এখন যখন ফিরে এলো, তারপর আমি কিন্তু কনস্ট্যান্ট ফোন করে চলেছি থানায়, মানে মঈন সাহেবের যেটা আর কি অফিস, মেজর মঈন ছিলেন থানার চার্জে। তখন আমি কিন্তু বারে বারে ফোন করছি, কনস্ট্যান্ট আমি ফোন করে চলেছি যে কথা বলছি বলে আছেন। 3 বার কিন্তু ফোনটা অ্যাটেন্ড করেছেন কেউ, তারপর আর সারাদিনে ফোন অ্যাটেন্ড করেননি। 3 বার কথা হয়েছে, 3 বারই বলেছেন জহিরান আছেন, কিন্তু ওনাকে দেয়া যাবে না, এখন এখানে খুব ফোনে ওনাকে অ্যালাউ করা হবে না, এভাবে বলা হয়েছে। উনি আছেন, এই 3 বার বলার পরে তারপর আর ফোন ধরেননি কেউ। তবে আমি আরেকটা কথা বলি আপনাকে, এই সময়ে কিন্তু আমার এক ভাগ্নি, এটাকে মানে কি বলবো, থানা, একটা থানা আছে, আমি এখন এই মুহূর্তে ঠিক করতে পারছি না, ঢাকার যে মতিঝিলে ওখানে যে একটা আমার এক ভাগ্নি থাকতেন ওই এলাকায়, ওখানে কিন্তু ঠিক 30 তারিখ বেলা 11টা থেকে 11:30টার সময় আর্মি জিপে জহিরানকে দেখা গেছে। আমার ভাগ্নি ছুটে চলে এসছেন, এটা কোন এলাকা ঢাকার আমি ঠিক কি বলবো, ওইখান থেকে চলে এসছে আমার ভাগ্নি দৌড়ে, যে আমি তো মেজ মামাকে দেখেছি আর্মি কর্ডন করা একটা জিপে করে আমাদের ওই সরু গলিতে, আমি পাশের বাড়িতে একটা পত্রিকা আনতে গিয়েছিলাম, আমি মেজ মামাকে দেখেছি, চারপাশে ওনাকে ঘিরে রেখেছি কটা আর্মি, বেশ কিছু আর্মি জিপে, আর মামা যেন কিছু বলবে এরকম মনে হচ্ছে, আমার ওই ভাগ্নি বলেছেন। আমরা তখন কিন্তু পত্রিকায় মেজদার খবরটা 31 তারিখ পর্যন্ত আমরা চেপে রেখেছি, 30 তারিখে তো গেলই আমাদের 31 তারিখও যায়নি, ও কিন্তু ছুটে চলে এসছে যখন দেখেছে। ওই টাইমে যেটাতে বলছে যে গোলাগুলি চলছে, ওই গোলাগুলির ক্রস ফায়ারে জহিরায়ের বোধহয় ওখানে যে অ্যাকশন হচ্ছিল, বিহারি, বাঙালি, আর্মি, যাই হোক, ওখানে যে যুদ্ধ চলছিল ওই সময়টায় যদি ওখানে যুদ্ধ হয়ে থাকে, তাহলে কি করে জহির রায়হান, এই এলাকাটার নাম ভুলে গেলাম কেন আমি জানি না, সময় ধরেন আওয়ামী লীগ নেতৃত্ব শেখ মুজিবুর রহমান সাহেব ফিরে এসছেন, বা আওয়ামী লীগের যারা ছিলেন তাদের সঙ্গে আপনাদের কোনো যোগাযোগ হয়েছিল বা আপনারা গেছেন? অবশ্যই ভাইয়া, বোধহয় লাস্ট উইক অফ
ফেব্রুয়ারি আমার বড় বোন একটা লোক মানে গ্রুপ নিয়ে যত বিধবা মানে বুদ্ধিজীবীদের ওয়াইফ ছিলেন বা আত্মীয়রা ছিলেন তাদেরকে নিয়ে একটা র্যালি করে উনি কিন্তু বঙ্গবন্ধু সাহেবের সাথে দেখা করতে গিয়েছিলেন। তার আগেও গিয়েছিলেন, তার আগে বোধহয় উনি গিয়েছিলেন এটা যেদিন কোন দিন এসছিলেন এটাকে ইন্দিরা, ভারতের যে প্রধানমন্ত্রী ইন্দিরা যখন ভিজিট করতে আসলেন সেই দিন মুজিবুর রহমান সাহেব ব্যস্ত থাকার কারণে ওখানে অনেকক্ষণ ওয়েট করতে হয়েছে ওই র্যালি গ্রুপ। মানে ওই সময়ের যে আত্মীয় স্বজন মানে ওই যুদ্ধের ৭১-এর যুদ্ধের যারা যারা ক্ষতিগ্রস্ত পরিবার প্রত্যেকেই কিন্তু র্যালি করে নাফিসা কবির তাদেরকে নিয়ে গিয়েছিলেন গ্রুপ করে ওনার সাথে দেখা করবেন মুজিবুর রহমান সাহেবের সাথে, এবং ১২ নম্বর সেক্টরটা তাড়াতাড়ি করার জন্য রিকোয়েস্ট করেছেন, কিন্তু ওখানে ওনাকে খুব রূঢ় এবং অবাস্তব কথা বলা হয়েছে। ওনাকে বলা হয়েছে এত বেশি বাড়াবাড়ি করলে উনিও ডিজেপিয়ার হয়ে যাবেন। এই কথাগুলো আপনারও হয়তো ভালো লাগবে না শুনতে। সো আমি কিন্তু হুইল চেয়ারে ছিলাম তখন, ওটা আমার মনে আছে। আমার মেয়ের জন্মের পরে যখন আমার বড় বোন ওই গ্রুপ নিয়ে, ওটা র্যালিটা বেশ বড় ছিল, সে খেটে খাওয়া মানুষ থেকে শুরু করে সুচন্দা ভাবি, পান্না ভাবি, মুনির চৌধুরীর ওয়াইফ, মুফাজ্জল হায়দার চৌধুরীর ওয়াইফ, এমনকি ডক্টর মানে সব আমি নামও অনেকের এখন বলতে পারবো না, ৫০ বছর চলে গেছে। তো এদের প্রত্যেকের স্ত্রীরা গিয়েছিলেন, এমনকি যে সুরকার যে ছিলেন গায়ক, ওনার অনেকটা ইনস্টিটিউট ছিল, উনিও গিয়েছেন, ওনারও স্ত্রীও গিয়েছিলেন। তো এভাবে প্রত্যেকের র্যালিতে গিয়ে অনেকক্ষণ অপেক্ষা করতে হয়েছে, কারণ ওনারা ইন্দিরাকে নিয়ে ওনারা নৌ কি যেন বলে নৌবিহারে গেছেন, ওনারা আসতে দেরি হবে। আমরা সকালে গিয়েছিলাম, আমি হুইল চেয়ারে ছিলাম। তো আর সবাইকে অপেক্ষা করতে করতে বিকেল হয়ে গেছে। তারপরে উনি বোধহয় একটু সময়ের জন্য টাইম দিয়েছিলেন। টাইমের মধ্যে উনি যা বললেন, কি কথা হয়েছে আমি তো ভেতরে যাইনি, অন্য সবার সাথে আমিও অপেক্ষা করছিলাম হুইল চেয়ারে বসে। আর যারা ছিলেন তাদের মধ্যে আমার মনে হয় না সুচন্দা ভাবি আর পান্না ভাবি, আমার বড় বোন নাফিসা, উনি বোধহয় একাই দেখা করতে চেয়েছিলেন। মুজিবুর রহমান সাহেব নাফিসা কবিরের সাথে একাই কথা বলেছেন এবং ওনাকে এই থ্রেটটাও করেছেন যে জহিরকে নিয়ে বেশি বাড়াবাড়ি করলে নাফিসা কবিরও ডিজেপিয়ার হয়ে যাবে। তো এইসব আনফরচুনেট অনেক কিছু ঘটেছে। তো আপনি এই যে ৫৩ বছর পরে আপনি যদি মূল্যায়ন করেন এখন যে কি হয়েছিল আসলে শহীদুল্লাহ কায়সার এবং জহির রায়হান, এই দুইজনের এই যে তুলে নিয়ে যাওয়া বা অন্তর্ধান বা নিখোঁজ হয়ে যাওয়া, বা সে সময় তো স্বাধীনতার পক্ষে সরকারই তো ক্ষমতায়, আমার প্রশ্ন, আপনার পর্যবেক্ষণটা কি, মানে কারা করলো, নেপথ্যে কি ছিল, কেন হতে পারে, আপনার নিজের পর্যবেক্ষণটা কি? না, তবে আমি যা দেখেছি, আমি সরি টু ইন্টারাপ্ট ইউ, আমি কিন্তু প্রথমে যখন শহীদুল্লাহ কায়সারকে 14ই ডিসেম্বরে নিয়ে যাচ্ছিলেন, ওই যে মুহূর্তটা আমার কাছে মনে হয়েছে যে এরা কেউ কিন্তু অবাঙালি তো কেউই ছিল না, এবং জামাত বলতে বা ধর্মীয় কোনো গ্রুপ এটা করেছে পাকিস্তানি হয়ে কিছু কাজ করে আমার কিন্তু মনে হয়নি। আমার শুধু মনে হয়েছে এটা প্রশাসনের মালখানার কিছু বন্দুক নিয়ে তারা এসেছিল। মালখানার একেবারে কতগুলো থাকে। আমার হাজবেন্ডের আসলে অনেক বন্দুক, অনেক রকমের রিভলভার টাইপের ছিল, তো তাতে করে আমি বুঝি কোনটা আর কি ধরনের। ওখানে কিন্তু একেবারে করে রাখা জং পড়া কিছু নিয়ে তারা চলে গিয়েছিল। আর আমাকে তো যখন সিঁড়ির পোড়ায় অ্যাটাক করেছে ৪-৫ জন, শুধু একজনের মুখে মুখোশ করা ছিল, কারোর মুখে কোনো মুখোশ ছিল না। ওতে গিয়ে আমাদের মতো নর্মাল বাঙালি, এবং যার মুখে মুখোশ ছিল আমি খুলে ফেলেছিলাম ওটা।
আমি খুলে তাকে আইডেন্টিফাই করতে হয়েছে আমার কোর্টে। যখন আমার বড় ভাইয়ের কেসটা কোর্টে উঠেছিল, আমি কিন্তু খালেক মজুমদারকে আইডেন্টিফাই করেছি, এবং এটা রাইট। ওখানে 50 জনকে দাঁড় করিয়ে দিয়েছিল কোর্টে, যে এখানে আপনি বলেন কে কাকে আপনি দেখেছেন। তো আমি অথেন্টিক ভাবেই করেছি, কারণ ওই সময় ওই মুহূর্তে যে সিঁড়ির ক্রসিং এ যে ক্ল্যাশটা হচ্ছিল আমার সাথে এবং খালেক মজুমদার, এবং আমার ডান হাতে আমার বড় ভাই শহীদুল্লাহ কায়সার, বাম হাতে আমি মুখোশটা খুলে তখন তার সাথে কনভারসেশন করেছি। আমি শুধু বলেছি কেন নিয়ে যাবেন, কোথায় নিয়ে যাবেন, আপনি কিছুতেই আমার ভাইকে নিতে পারেন না। আর বড়দা যখন সেখান করছিলেন ওই মুহূর্তেই তো তারা, যখন শহীদুল্লাহ কায়সার বলেই তারা মানে বড়দা পরিচয় দিলেন, সাথে সাথে সেকেন্ডের মধ্যে বড়দাকে কিন্তু টেনে একজনের পর একজন টেনে নিয়ে যাবে এরকম আমি কিন্তু ধরে রেখেছি। ওই ফিলিংসটা আমার এখনো আছে, এখনো আমার এই হাতটা ব্যথা করে। আমি ফিল করি যে বড়দা তখন বোধহয় বুঝতে পেরেছিলেন যে তার সামনে আসাটা ঠিক হয়নি। শহীদুল্লাহ কায়সার ওই মুহূর্তে বুঝতে পেরেছিলেন যখন ওনাকে ধরে টেনে নিয়ে যাচ্ছে, তখন উনি কিন্তু আমার ভাইয়ের হাত আমার হাতে, আমি চাচ্ছি আমার বড় ভাই ছেড়ে দিক আমার হাতটা, কারণ আমার পুরো শোল্ডার পেইন করছে, এরকম টান লাগছে, বড়দা ছাড়বে না আমাকে। তখন আমার আর বড়দার মধ্যে এইটুকু ফিল আমি করেছি, বড়দা ওটা বুঝতে পেরেই কিছুতেই আমাকে ছাড়ছেন না। তো কি করবো, ওখানে ওরা 4-5 জন মিলে আমাকে এখানকার মানে বুকের মধ্যে বন্দুক দিয়ে রেখেছে, এদিকে খালেক মজুমদারকে আমি ধরে রেখেছি, বড়দাকে ধরে রেখেছি, সব মিলে ধস্তাধস্তি ভীষণ রকম হয়েছে, এবং আমাকে এক পর্যায়ে ওরা ধাক্কা দিয়ে ফেলে দিয়েছে। আমি জানি না কি শক্তিতে আমি ওই যুদ্ধটা কি করে করেছি, আমি গড়িয়ে আবার উঠে গিয়েছিলাম। এই জিনিসগুলো আমি এখনো ভুলিনি। আমি জানি না কোনোদিন আমার চোখ থেকে এই জিনিসগুলো সরে যাবে কি না। আমি ওই জিনিসগুলো এখনো এত বছর পরও আমি মনে রেখে দিয়েছি, আমার চোখ একটু ঝাপসাও হয়নি ওই ইয়েগুলো। তো কারা তখন করতে পারে, কারা তখন অ্যাক্টিভ ছিল, বা কেনাই বা মুক্তিযুদ্ধের সময় তখন তো অবাঙালিরা নিজেদের কে ইয়ে করার শেল্টার নিতে ওরা ব্যস্ত ছিল। এটা আমার ব্রেনে এইটুকুই আসে যে অবাঙালিরা তখন তারা নিজেদেরই শেল্টারে চলে গিয়েছিল, এবং দেশীয় যারা এদেরকে আমি যদি শুধু আন্দাজে বলে দেই যে জামাত জামাত জামাত, বা আমি তো মানুষ দেখি, আমি তো দেখি মানুষ, কে জামাত করে, কে আওয়ামী লীগ করে, কে বা মুক্তিযুদ্ধের বিরোধী, তাদের তো আমি ওরকম খুঁজে খুঁজে দেখি না। আমার চোখ মেমোরি দিয়ে বা আমার বুদ্ধি দিয়ে আমার মনে হয়েছে যারা শহীদুল্লাহ কায়সারের উন্নতি চায়নি, বা যারা ভালো ডাক্তার, আমার মনে হয়েছে ক্লাসলেস একটা সোসাইটি বানিয়ে এখন যেটা হচ্ছে যে কিছু গ্রুপকে নিয়ে তারা দেশ শাসন করতে চেয়েছে, এবং যারা স্বাধীন চেতা, যারা এই বাংলাদেশকে ভালোবেসে বাংলাদেশের মানুষগুলোকে নিয়ে সুন্দর করে একটা দেশ পরিচালনা করতে চায়, তাদেরকে শেষ করে দিতে চেয়েছে। দেশের কোনো বুদ্ধি, বিবেক বা এডুকেশন, নলেজ যার, যে দেশকে হেল্প করতে পারবে, প্যাট্রিয়ট যারা, তারা নিশ্চয়ই এই ধরনের কাজ করেনি। তো তো এখানে এখানে আপনার কি মনে হয়, এটা কি পাকিস্তানি শক্তি নাকি ভারতীয় শক্তি? ভারতীয় হতে পারে, খুবই, তবে আমার মনে হয় না পাকিস্তানিরা তখন নিজেরাই নিজেদেরকে বাঁচাতে ব্যস্ত হয়ে গিয়েছিল। আমাদের প্রয়োজন ছিল আসলে একটা কি বলবো, ওয়ান ক্লাস একটা গভর্নমেন্ট, তাই না? ওয়ান ক্লাস গভর্নমেন্ট। আমাদের দেশে তো খেটে খাওয়া মানুষের উপরে কোনো পলিটিশিয়ানরা কাজ করেননি, কোনো কি বলবো কর্ম, কি বলা হয় এদেরকে, আমি ঠিক এই জিনিসগুলো আসলে আপনাদেরকে বলতে পারছি না বলে আমার খুব কষ্ট লাগছে। গ্রাসরুটের হয়ে কোনো পলিটিক্যাল গ্রুপ কখনো বাংলাদেশে কাজ করেনি। All the movement, it was limited within the intellectuals and students. আমাদের দেশটা পাকিস্তানের সময় বলেন বা তার পরের পর্যায়ে বলেন, এটা তো একটা ইয়ে ছিল। এখন ওয়ান ক্লাস ডিপ্রাইভ হচ্ছে,
কোনো খেটে খাওয়া মানুষের হয়ে কেউ কাজ করেনি, কোনো পলিটিক্যাল গ্রুপ কাজ করেনি, ইন্টেলেকচুয়ালস এন্ড স্টুডেন্টরা প্রাণ দিয়েছে বারে 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 বারে। ইকুয়ালিটি নিয়ে কেউ কাজ করেননি। ইকুয়ালিটি, লাভ এন্ড কোয়ালিটেটিভ গভর্নমেন্ট না থাকলে আপনি কি করে মানব সন্তানকে, এতগুলো মানুষকে 18 কোটি বলেন, যতজন বলেন তাদেরকে আপনি সুন্দর করে চালাতে বা আমি চালাতে পারবো? খালাম্মা, আমি আবারও আসবো আপনার কাছে। জনাব নাসির আহমেদ, আপনার কাছে জানতে চাই যে এই যে 53 বছর পরে আপনি যদি একটু মূল্যায়নটা করেন যে আসলে এই শহীদুল্লাহ কায়সার এবং জহির রায়হান, আমরা ওনার কথায় যেটা দেখছি যে উনি কিছু ইঙ্গিত দেওয়ার চেষ্টা করছেন, বোঝানোর চেষ্টা করছেন। সে সময় তো শেখ মুজিবুর রহমানের সরকার ক্ষমতায়, আওয়ামী লীগ ক্ষমতায়। তো বলা চলে যে দেশ স্বাধীন হওয়ার পরে শেখ মুজিবুর রহমান যখন দেশে ফিরে এসে রাষ্ট্রের দায়িত্ব নেন, সেই সময়টাই জহির রায়হান মানে নিখোঁজ হন, বা তাকে আমরা যদি এখন বলতেই পারি তাকে হত্যা করা হয়। তো আপনার মূল্যায়নটা কি, মানে কারা করলো, কেন হলো এই ঘটনাটা, আপনার পর্যবেক্ষণ কি বলে, অর্থাৎ আপনার ব্যক্তিগত এনালাইসিস কি বলে? জি, ধন্যবাদ ডক্টর কনক সরওয়ার। আমি বলবো ততটুকু বলতে পারবো বা বলবো যতটুকু আমি নিজের চোখে দেখেছি বা সাথে থেকে যেটুকু উপলব্ধি করেছি, শুধু তা না, যা কিছু সাথে ছিলাম, যেসব ঘটনার আমি সাক্ষী সারাক্ষণ, সেগুলোই শুধু আমি বলতে পারবো। আমি একটা কথা একটু পরিষ্কার করে নিতে চাই, আমি এই বয়সে এখন আর রাজনীতি করি না এবং কোনো রাজনৈতিক বক্তব্য দিতে চাই না, দিতে ইচ্ছুক না। কাজে আমি এই ব্যাপারে শহীদ ভাই এবং জহির ভাই, এদের ব্যাপারে আমি তাদেরকে যতটুকু সাথে থেকে যা দেখেছি আমি ততটুকু বলবো। ন্যারেটিভ সেটা হলো, আমি যেটা বলছিলাম যে 17 তারিখে জহির ভাই যখন বাসায় আসলেন রাত্রে, সন্ধ্যার পরে উনি এসে কিন্তু সরাসরি বাসার ভিতরে ঢোকেননি। গ্যারেজের পাশে যে গেট ছিল, সে গেটে ওখানে দাঁড়ানো, আমি ওখানে দাঁড়ানো ছিলাম। তখন চারদিকে খোঁজ খবর করছিলাম যে কোথায় কি হচ্ছে না হচ্ছে জানার চেষ্টা করছিলাম। উনি তখন ঠিক ওই সময় আসলেন, এসে ওখানে গাড়ি থামলো, উনি ঢুকলেন। ওখানে ঢুকে দাঁড়িয়ে তখন স্তব্ধ অবস্থা। তখন আরো ওনাদের 2-1 আত্মীয় স্বজন বন্ধু ছিল। আমার একজনের নাম মনে আছে, শাহাবুদ্দিন ভাই, সাবধান ভাই বলতো এরা আর কি। উনি উপস্থিত ছিলেন, আরো 2-1 ছিল। উনি এসে নেমে সরাসরি বললেন যে বর্দার কি অবস্থা, বর্দার কি খবর, বর্দার কি এখন কি কোনো খোঁজ খবর কিছু পাওয়া গেল? উনি তো আগেই হি ওয়াজ ওয়েল ইনফর্মড যে শহীদ ভাই মিসিং। তখন সব চুপচাপ, কি উত্তর দেবে, কেউ তো জবাব দেওয়ার মতো কিছু খুঁজে পাচ্ছে না। তখন আমি বললাম যে 14 তারিখের পর থেকে যে বর্দাকে যে নিয়ে গেছে, তারপর থেকে আর ওনার কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না। ওনাকে ধরে নিয়ে গেছে, এখন ওনার কোথায় আছেন, কি অবস্থায়, কোথায় আমরা কেন কেউ জানে না যে কোথায় গিয়ে আছে। এবং চারদিকে খোঁজাখুঁজি, টেলিফোনে যোগাযোগ, অন্যান্য যোগাযোগ, যেভাবেই হোক যত চেষ্টাই করেছে সব বিফল মনোরথ হয়েছে। কোনো খবরই, অ্যাকচুয়াল খবর কিছু পাওয়া যায়নি। তখন উনি দাঁড়িয়ে একটু চুপ করে থেকে দাঁড়িয়ে হুঙ্কার দিলেন। উনি কিন্তু খুব সহজ সরল, খুব শান্ত স্বভাবের লোক, খুবই শান্ত স্বভাবের। উনি এমনকি এত অ্যামিয়েবল, নিজে এত ভদ্রভাবে আচরণ করতে, সব উনাকে কখনো রাখতে দেখিনি। উনি খুবই শান্ত মেজাজের লোক ছিলেন। উনি ওনার জুনিয়র যারা, ওনার কর্মক্ষেত্রে বা আত্মীয়তায় যারা জড়িত বা বিভিন্ন দিক, উনি কি ছোটদের করে আপনি করে কথা বলতেন। একটু ছোট হলে উনি তাদেরকে আপনি করে সম্বোধন করতেন। ইভেন উনি আমার সম্পর্কের কথা বাদ দিলে উনি আমাকেও আপনি বলতেন, আমি খুব বিব্রত বোধ করতাম। যাই হোক, উনি তখন এই শান্ত মানুষটা হঠাৎ খেপে গেলেন, খেপে গিয়ে চিৎকার করে উঠলেন। আমাকে পরিষ্কার মনে আছে, বললো যে ওরা জানে না যে বাঘের বাচ্চাকে ধরে নিলে কি হতে পারে, বাঘ যে কত হিংস্র, বাঘের বাচ্চাকে ধরে নিয়ে গেলে তার পরিণতি কি হয়, ওরা এখন টের পাবে বলে একটুও দাঁড়ালেন না। উনি একটুও দাঁড়ান না, আমাকে বললেন যে চলেন। কোথায়? বলে চলেন আমার সাথে।
উনি কিন্তু বাসার ভিতরে ঢুকলেন না, বাসার ভিতরে আত্মীয় স্বজন আছে, ওনার মা আছে, আছে, কিন্তু উনি বাসায় ঢুকলেনই না। উনি আমি এবং উনি দুজনে চলে গেলাম, উনি সোজা গেলেন আমাকে নিয়ে ঢাকা ক্লাবে। তখন ঢাকা ক্লাব তখন সদ্য স্বাধীন বাংলাদেশ। ঢাকা ক্লাবে তখন ইন্ডিয়ান আর্মির অফিসাররা বেশ কয়েকজন তো ঢাকা ক্লাবে থাকতেন। আমার মনে আছে ঢাকা ক্লাবে তখন উনি ওখানে একটা রেস কোর্সের মাঠে একটা আর্মির ছিল, ঘাঁটি ক্যাম্প ছিল, এবং ঢাকা ক্লাবে ইন্ডিয়ান আর্মি অফিসাররা ওখানে থাকতো। উনি সরাসরি গিয়ে ওখানে দায়িত্বে ছিলেন ব্রিগেডিয়ার মিশ্র ইন্ডিয়ান আর্মির। গিয়ে ওনার কাছে আমরা গেলাম, উনি গেলেন, ওনার জহির ভাইয়ের পরিচিতি ছিলেন, আলাপ আলোচনা হলো, কথাবার্তা হলো অনেকক্ষণ। শহীদ ভাইয়ের সম্বন্ধে জিজ্ঞেস করা হলো যে এইটা এই অবস্থা, 14 তারিখে ওনাকে নিয়ে গেছে, এখন পর্যন্ত পাওয়া যাচ্ছে না, কোনো ইনফরমেশন পাচ্ছি না ওনার সম্বন্ধে, ওনার সম্বন্ধে কিছু ইনফরমেশন দিন। বারবার জিজ্ঞেস করেন। তখন বললেন যে অ্যাকচুয়ালি I don't know anything about that. স্টেট বলে যে আমি তো এটা দায়িত্ব ছিল না, আমি পরে এখানে এসে দায়িত্ব নিয়েছি, কিন্তু এইটা আমার নলেজে নাই, এটা কি হয়েছে বা কোথায় কি। তোমরা বেটার ইউ ডু ওয়ান থিং, তোমরা ক্যান্টনমেন্টে চলে যাও, ক্যান্টনমেন্টে গিয়ে ওখানে যারা আছে অফিসার আছে তাদের সাথে আলাপ করো, তারা হয়তো কোনো ইনফরমেশন দিতে পারবে, যারা দেখেছে অথবা শুনেছে তারা হয়তো কোনো ইনফরমেশন দিতে পারবে। অ্যাকর্ডিংলি ব্রিগেডিয়ার মিশ্র ওখান থেকে আমরা বেরিয়ে সোজা ক্যান্টনমেন্টে চলে গেলাম। তখন বিধ্বস্ত অবস্থা, ক্যান্টনমেন্টে ঢুকতেই সামনে দেখতে পেলাম নানান অবস্থা, বিধ্বংসী অবস্থা, বিভিন্ন জায়গায় খানাখন্দ, বড় বড় পুকুরের মতো এসে, মানে ইন্ডিয়ান আর্মি যে বম্বিং করেছে, এয়ার রেড যখন হয়েছে, এয়ার রেডে যখন বড় বড় বম গুলো যখন ফেলছে, সেখানে পড়ে পুকুরের মতো হয়ে গেছে, গর্ত হয়ে গেছে পুকুরের মতো, রাস্তাঘাট বিধ্বস্ত। এর মধ্যে থেকে করে আমরা তখন ওই একটা আর্মির একটা ইউনিটের সেখানে অফিসে গেলাম রাতে, তখন বোধ হয় 9টা সাড়ে 9টা এরকম সময় হবে আর কি। ওখানে গেলাম, ওখানে গিয়ে ওখানে অফিসার অন ডিউটি ছিল, এক কর্নেল ছিলেন, আমি আই ফরগেট দ্য নেম। তো ওনার সাথে অনেকক্ষণ কথাবার্তা, পুরো ব্যাপারটা আলাপ করা হলো, বাঙালি অফিসার ছিলেন। তো কিন্তু এত আলোচনার পরে কথা পরে বলে যে অ্যাকচুয়ালি আমরা জানি যে 14 তারিখ রাত্রে অনেক বুদ্ধিজীবীকে, সাংবাদিককে, অনেক এদেশের অনেক মানে ভালো ভালো লোকে তারা ধরে নিয়ে গেছে, কিন্তু তার কোনো খবর এখন পর্যন্ত কেউ পায়নি, আমরাও জানি না, আমাদের কাছে কোনো খবর নেই। এ ব্যাপারে অ্যাকচুয়ালি কিছুটা খবর থাকতে পারে বিডিআর এর ওখানে তাদের একটা গ্রুপের কোন এক ইয়ের সাথে, তাদের একটা ওখানে একটা ইউনিট ছিল যারা এর সাথে হয়তো জড়িত আছে, তারা পাকিস্তানি বা এদেশে কিছু লোক নিয়ে তারা এই করেছে, তাদের কাছে হয়তো কিছু খবরাখবর পেতে পারো। তো উনি জিজ্ঞেস করলেন যে হু আর দে, আমরা তো তাকে চিনি না, কিছু না, তারা কারা? বলছে তুমি চেষ্টা করো। যাই হোক, ওনারাও কোনো পজিটিভ নিউজ কিছু দিতে পারলেন না। তখন ওখান থেকে বেরিয়ে এসে আমরা চলে আসলাম তখনকার ইন্টারকন্টিনেন্টাল হোটেল, ওখানে চলে আসলাম। ওখানে কিছু দেশি বিদেশি, বিশেষ করে বিদেশি সাংবাদিকরা ছিল, তখন হোটেল ইন্টারকনে এরা থাকতেন। তো ওখানে একটা রুমে আমরা ঢুকলাম, জহির ভাই ঢুকে যাওয়ার পরে দেখলাম অনেক বিদেশি সাংবাদিক ওখানে একটা আলোচনা করছিল, গল্প গুজব করছিল, চা খাচ্ছিল। তো জহির ভাইকে বললো যে জহির, তুমি কোত্থেকে এসছো, কখন এসছো, কি অবস্থা? জহির ভাই বললে যে আমি তো এসছি কিছুক্ষণ আগে, কিন্তু আমার তো এই দুঃসংবাদ, আমার পুরা পরিবার বিধ্বস্ত, আমার বড় ভাইকে যে 14 তারিখ নিয়ে গেছে, এখন পর্যন্ত কোথাও কিছু পাইনি, এই সম্বন্ধে কোথায় কি করা যেতে পারে আমি তো কোনো দিশা পাচ্ছি না, এটা সম্বন্ধে আপনারা যদি কোনো সাহায্য করতে পারেন। তারা আলোচনা করলো, কিন্তু কোনো সাহায্যের কোনো পথ দেখাতে পারলো না। ওখানে আমরা মনে হয় ঘন্টাখানেক ছিলাম। এখানে আমার মনে আছে একজন সাংবাদিক ছিলেন, উনি কলকাতার একটা খুব নামকরা পত্রিকার সম্পাদক ছিলেন বোধ হয়, আমি সম্পাদক কিনা আই এম নট শিওর, আমার মনে হয়েছিলেন, আমি এতদিনের নামটা আমার পরিষ্কার মনে আছে, সন্তোষ গুপ্ত। আপনি তো সাংবাদিক, আপনি হয়তো শুনে থাকবেন,
বা জানবেন চন্দ্রগুপ্ত, খুব সম্ভবত আনন্দবাজার পত্রিকা। তো উনি হিয়ারে ওই ডিসকাশনের মধ্যে উনি ছিলেন মধ্যমণি, যারা বাঙালি বাংলা কথা বলতো তাদের মধ্যমণি, তার সাথে অনেক আলাপ হলো। না এই প্রথম উনিও বললেন যে দেখো আমরা সব শুনেছি কিন্তু হেল্পলেস, আমরা তো কিছু করার কিছু নাই এবং কোথাও কোনো ইনফরমেশন তোমাকে দেবো এমন কিছু নাই, দেখি কি করে সামনের দিনে কি করা যায়, কালকে দেখবো, আমরা যতটুকু জানি তোমাকে জানাবো বা বলবো। তা নানার কথাবার্তা হলো, আমরা প্রায় ঘন্টাখানেক ওখানে ছিলাম। তো সন্ত আমার কাছে একটা জিনিস খুব অবাক লাগলো এবং খুব বেদনাদায়ক মনে হলো, কথা প্রসঙ্গে পলিটিক্যাল কিছু কথাবার্তা চলে আসলো, কিন্তু ওই সময় তো পলিটিক্স করার সময় না, দেশের বা ব্যক্তিগতভাবে কারোর কোনো পারিবারিক বা ইয়েতে কোনোভাবে পলিটিক্স করার সময় না। উনি এক পর্যায়ে, এবং এটা আমাকে এত কষ্ট দিয়েছে কথাটা, উনি বলি জহির, ওই কলকাতা ওনাদের সাথে খুব ভালো জানাশোনা ছিল, মুক্তিযুদ্ধের সময় জহির ভাই যখন কাজ করেছেন কলকাতায়, ওই জহির দেখো একটা কথা আমি তোমাকে বলতে চাই, আমরা দেখো ওপারে যারা আছি আমরা, এপারে যারা আছো তোমরা, সবাই আমরা বাঙালি, আমাদের কালচার এক, সংস্কৃতি এক, ভাষা এক, কথাবার্তা এক, আমরা হাসলেও হাসি, কাঁদলেও কাঁদি একই সাথে একই। তো এখন তো দানব সুর চলে গেছে, দানব সরে গেছে, তুমি কি মনে করো আমাদের কি এখনো আলাদা থাকার কোনো প্রয়োজন আছে? আমরা কি আবার এক হয়ে যেতে পারি না? তাই তো এরা জহির ভাই একটু চিন্তা করে থেকে বললেন যে এইটা আলোচনা কোনো বিষয়ও না, সময়ও না, আমি এ ব্যাপারে কোনো কিছু কথা বলতে চাই না বলে জহির ভাই বেরিয়ে আসলেন। আমরা বেরিয়ে আসলাম ওখান থেকে, এসে তারপরে আমরা বাসায় আসলাম। উনি যখন মিরপুরে গেলেন মানে শহীদুল্লাহ কায়সারের খোঁজে, তখন কি আপনি সাথে গিয়েছিলেন কিনা? উনি শেষের দিকে নানান খোঁজ খবর করাবার যখন খোঁজ পেলেন না, তখন নিজে খুব হতাশ, তখন নিজে উনি খুব মনটা ওনার খুব নরম হয়ে গেল, উনি কেমন যেন একটু ধর্মভীরু হয়ে গেলেন। এমনকি একটু আগে যে আলোচনা হচ্ছিল প্ল্যানচেটের কথা, উনি এদিকেও মানে বিশ্বাস করতে শুরু করলেন। সোর্স থেকে খবর পেলেন যে উনি বরদা শহীদ ভাই মিরপুরে বন্দি আছেন, আটক আছেন সেখানে। এখন ওনার যেহেতু মন দুর্বল, কাজে একটা ডুবন্ত যাত্রী তখন তো পানিতে একটা খড়কুটা দেখলেও সাগরের মধ্যে সেটা ধরার চেষ্টা করে, উনি এটাকে একটা আশাবাদী হলেন যে এটা হয়তো একটা অপারেশন করলে হয়তো কিছু পাওয়া যেতে পারে, এখানে হয়তো ওটাকে উদ্ধার করার একটা চেষ্টা করা যেতে পারে। এখন মিরপুর কিভাবে অপারেশন করা যায়? মিরপুরে অপারেশন করতে বলে, একটা আর্মি অপারেশন করতে গেলে সেখানে কোন জায়গাটা আছে ইনফরমেশন কি সেখানে পিন পয়েন্ট করা চাই, সেই বাড়িটাকে, রাস্তাটাকে পিন পয়েন্ট করা চাই, সেই বাড়িটাকে পিন পয়েন্ট করা চাই। এখন কিভাবে এটা সম্ভব? তখন পাওয়া যায় না, কি করা যাবে? তখন হাউজিং এ, আপনার হাউজিং এ চিফ ইঞ্জিনিয়ার ছিলেন আমার এক বন্ধুর খালু, খালুর নাম ছিল তাসাদ্দাক হোসেন, হয়তো আপনি নাম শুনে থাকবেন। ওনার আমার বন্ধু ছিল শাহরিয়ার ইকবাল নাম, হি ওয়াজ অ্যান এডিশনাল সেক্রেটারি, ইনফরমেশন মিনিস্ট্রিতে এডিশনাল সেক্রেটারি ছিল, পরে রিটায়ার করে উনি মারা গেছেন আর কি। তো ওনার খালু হলো তাসাদ্দাক খালু, উনি বললো যে আমরা যাই খালুর কাছে, উনি তো চিফ ইঞ্জিনিয়ার, উনি যদি কোনো হেল্প করতে পারেন এই পিন পয়েন্ট করা, ওনার কাছে নিশ্চয়ই কোনো ম্যাপ থাকবে। তো আমরা চলে গেলাম, এবং সেই দিনটা আই ক্লিয়ারলি রিমেম্বার, সেটা ঈদের দিন ছিল, বকরি ঈদের দিন ছিল, ঈদুল আজহা ঈদের। ওনার কাছে এই অবস্থায় ওনার বাসায় চলে গেলাম, খালুর সাথে আলাপ আলোচনা হলো। তো বললো যে ঈদের দিন তোমরা কি সমস্যা নিয়ে এসছো, কেন এসছো ইকবাল বলো। তো বলে এই ব্যাপার, আমাকে বললো যে আমার খুব ঘনিষ্ঠ বন্ধু, এবার জহির ভাইয়ের কথা, শহীদ ভাইয়ের কথা বললো যে উনি মিসিং, এখন আমরা একটা ইনফরমেশন পেয়েছি যে উনি মিরপুরে আটক আছে, এখন আমরা এই জায়গাটার ম্যাপ চাই, এবং এটা একটা আর্মি অপারেশন হবে, ওনাকে উদ্ধার করার জন্য এটা পিন পয়েন্ট করতে ম্যাপটা চাই, ম্যাপটা তো আপনার ছাড়া কোথাও পাওয়া যাবে না। ফরেন মিনিস্ট্রির পাশে যে হাউজিং অফিস আর কি, সেটা হাউজিং ডাইরেক্টর ছিল এখানে। তো উনি শোনার পরে হি ওয়াজ সো কাইন্ড এবং হি ওয়াজ সো সিম্প্যাথেটিক, উনি একটু দেরি করলেন না, যে অবস্থায় ছিলেন তখন গরুর সব জবাই করার পরে গরুর কাটাকাটি হচ্ছিল সব, উনি ওই অবস্থায় বেরিয়ে চলে আসলেন আমাদের সাথে, এসে অফিসে আসলেন, অফিস ছুটি, কোনো স্টাফ নাই ওখানে, অফিসের গার্ডকে খোঁজ করে বের করে অফিসের গার্ডকে দিয়ে আর এক স্টাফকে খুঁজে তার বাসায় গিয়ে আনালেন, ওখান থেকে তাকে আনিয়ে উনি নিজে একটা একটা করে সব
রোল করা প্লান করে লোড করা সব ম্যাপ, শত শত ম্যাপ, হয়তো উনি নিজে এবং সেই স্টাফ এবং আরো একজনকে সাহায্যের জন্য পেরে এই 3 জন মিলে ঘেটে 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 শেষ পর্যন্ত ম্যাপটা পাওয়া গেল। এবং উনি দিয়ে বললেন, এটা যেহেতু এত বড় একটা মানবিক কারণে এবং দেশের এত বড় একটা সূর্য সন্তান, এত বড় একটা গুণী লোক হারিয়ে যাবে, এ ব্যাপারে আমি শুধু সেই জন্য দিচ্ছি, কিন্তু এই ম্যাপটা আমাকে একদিন পরে তোমায় ফেরত দিতে হবে। কেন? এই ব্যাপারটা নিয়ে শেখ সাহেবের সাথে মিটিং আছে, এই ম্যাপটা তখন দরকার পড়বে। বল ঠিক আছে, ফেরত দিবে। যাই হোক, ওই ম্যাপটা নিয়ে এসে আমরা সরাসরি আর বাসায় আসলাম না, কোথায় না, আমরা চলে আসলাম। তখন লিবারেশনের পরে ইস্টার্ন কমান্ডের চার্জে ছিলেন জেনারেল সরকার, উনি একজন বাঙালি অফিসার ছিলেন, জেনারেল সরকার ছিলেন ইস্টার্ন কমান্ডের চার্জে। আমার সাথে কয়েকদিন ওনার কথা হয়েছে, এই ব্যাপারে আলাপ হয়েছে, প্রোগ্রাম সম্বন্ধে আলাপ হয়েছে, প্ল্যান হয়েছে করে। উনিও সেই ওই ম্যাপের কথাই বলছিলেন। সেই ম্যাপটা বের করে ওনার অফিসে গেলাম, ওনার সাথে কথা বললাম, ওনার সাথে দেখা করলাম, কথা বললাম, আলাপ করলাম কিভাবে কি হবে এটা করে। উনি বলে ঠিক আছে, দেখলাম এটা আমার কাছে তো অথেন্টিক মনে হয় ম্যাপটা, ঠিক আছে এক কাজ করেন, আমরা একদিন পরে অপারেশন করব, আর্মি অপারেশন করবে, এটা আপনি ম্যাপটা রেখে যান। ওনার কলিং বেল দিয়ে ওনার এডিসি কে দেখলেন। এডিসি ছিলেন যে মেজর বাজপেয়ী ছিলেন এডিসি। তাকে ডেকে বলে ম্যাপটা খুব যত্ন করে রেখে দাও, এটা দিয়ে জরুরিদের কাজ আছে, এটা দিয়ে একটা অপারেশন হবে, এটা খুব যত্ন করে রাখো। যে দিয়ে আমরা ওখান থেকে চলে আসলাম। চলে এসে ওই একটু আগে বললাম যে শহীদ ভাই, জহির ভাইয়ের মনটা এতই সফট হয়ে গেছিল, উনি তখন এই ঝাড়ফুঁক বিশ্বাস না করলেও এই প্ল্যানচেট, তারপর অন্যান্য তাবিজ পরে এগুলো বিশ্বাস, মাজার এগুলো বিশ্বাস করতে শুরু করলো। আমি একটা বিষয় যোগ করতে চাচ্ছিলাম, প্ল্যানচেটের বিষয়টা। প্ল্যানচেট মানে হচ্ছে এক ধরনের একটা, এটা আমাদের দেশে আসলে এটা কিভাবে আমি জানি না, এটা হচ্ছে এক ধরনের ওই আত্মাকে হাজির করার একটা কি বলবো, মানে এরকম একটা কৌশল আর যে মৃত আত্মায় অলৌকিক ব্যাপার। জি জি, অলৌকিক ব্যাপার। এরকম অনেক গল্প আছে, উপন্যাস আছে, বাট বাস্তবে আসলে কতটুকু হয় আমি জানি না। যেটা আপনারা দুজনেই বলছিলেন প্ল্যানচেটের কথা, এই জন্য আমি ভাবলাম যে বিষয়টা একটু বলি যে হোয়াট ইজ প্ল্যানচেট, এরকম একটা বিষয়। অর্থাৎ সে হয় কি, প্রিয়জন যখন হারিয়ে যায়, মানুষ চেষ্টা করে কোনো না কোনো ভাবে যদি তাকে খুঁজে পাওয়া যায়, সে বিষয়টি কাজ করছিল। তো জি, মিরপুরে গেলেন আপনারা, তারপর আমি একটু শুনি। প্ল্যানচেটের এটা তো আমার এটা প্ল্যান কিনা জানি না, এটা পরে কেউ কেউ বলেছে এটার সাথে রফিক সাহেবের কোনো যোগাযোগ ছিল কিনা, সেটা আমি ঠিক জানি না, যেটা আমি নিজে দেখিনি, জানি না, বুঝি না, কাজে সেটা আমি ঠিক বলতে পারবো না, অত দৃঢ়ভাবে বলতে চাই না। তো আমার একটা প্রশ্ন, আমরা আসলে প্রায় অনেকক্ষণ কথা বলছি, প্রায় 2 ঘন্টার কাছাকাছি। আমি যদি একটু আপনাকে বলি যে প্রশ্নটা আমি আপনাকে প্রথমেই করেছিলাম, যে আপনি ব্যক্তিগতভাবে কি মনে করেন এই যে শহীদুল্লাহ কায়সার বা পরবর্তী জহির রায়হানকে হত্যা, শহীদুল্লাহ কায়সারের সময়টা যদি আমরা বলি যে তখনও দেশ পরাধীন ছিল, জহির রায়হান নিখোঁজ হয়ে গেলেন স্বাধীনতার পরে, যখন আপনার ধরেন মূল ব্যক্তি এসে দায়িত্ব নিয়েছেন রাষ্ট্রের, শেখ মুজিবুর রহমান। তো আপনার কি মনে হয় এই যে বুদ্ধিজীবী হত্যাকাণ্ড বা এই যে পরবর্তীতে জহির রায়হানের অন্তর্ধান, এর পেছনের ঘটনাগুলো নিয়ে আপনার ব্যক্তিগত পর্যবেক্ষণটা কি? আপনি ব্যক্তিগতভাবে কি মনে করেন? কোনো রাজনৈতিক বক্তব্য না বা অন্য কিছু না, মানে আপনি রিয়েলি কি ফিল করেন যে কারা শহীদুল্লাহ কায়সারকে নিল, কারা জহির রায়হানকে হত্যা করলো, এর পেছনে কারণ কি হতে পারে, উদ্দেশ্য কি হতে পারে? এখন এই 53 বছর পরে আপনার পর্যবেক্ষণটা কি? আমি ডক্টর সরোয়ার, আমি ঠিক কতগুলো ব্যাপার ঠিক দুয়ে যোগ করে 4 মিলাতে পারছি না কতগুলো ব্যাপার আমি এখনো আই ফেল টু আন্ডারস্ট্যান্ড। যে ধরেন একটা ঘটনা একটু আগে যেটা আলোচনা হচ্ছিল, যে ওনার এক ভাগ্নি তাকে দেখেছে ওই দিন দুপুরে, এটা আমিও জানি, ওই দিন তাকে দুপুরে দেখেছে একটা জিপে, আর্মি জিপে, নয়াপল্টনে জামাতখানার সামনের রাস্তায়, জামাতখানা আপনি চিনেন নিশ্চয়ই, নয়াপল্টনের জামাতখানার সামনে, ওখানে দিচ্ছে। ওর ভাগ্নির নাম হলো বেবি। সে বেবি যে পরে বলেছে যে আমি মামাকে দেখেছি সামনে একটা আর্মি জিপের সামনে বসা, দুই পাশে আর্মি বসা,
এবং পিছনে আর্মি বসা, উনি সামনে বসা। আমাকে দেখে উনি হাত তুলেছেন, হয়তো কিছু বলতে যাচ্ছিলেন, কিছু বলতে যাচ্ছেন, হ্যালো করে হাত তুলে হ্যালো করলেন। আমি করলাম হাতে, কিন্তু গাড়িটা আর থামলো না, চলে গেল। এই যদি উনি মিরপুরে যদি কেউ বলে মারা গেছে, কেউ বলে অন্তর্ধান হয়েছে, কেউ বলেছে, কিন্তু তাই যদি হবে, তাহলে উনি দুপুরে নয়াপল্টনে জামাত খানার সামনে কোথেকে আমি চেপে আসলো? এখন জানি না, আমি এটা কোরিলেট করতে পারছি না, নাম্বার ওয়ান। নাম্বার টু হলো, যখন শেখ সাহেব আসার পরে যখন আমরা একটা বড় মিছিল নিয়ে এই করে অনেক বুদ্ধিজীবী পরিবার, ছেলে মেয়ে সব মিলে গিয়ে ওনার কাছে গেলাম, এটা করে অনেক ঢুকতে দিবেন না অনেক কষ্টে ওখানে যাওয়া হলো। ওটা শেখ সাহেব একটু পরে আসলেন সামনে, উনি মাঠের সামনে, বারান্দার সামনে ওপেন স্পেসে সব ধারণা, বাচ্চারাও ছিল, অনেক প্লে কার্ড ছিল, আমার বাবাকে ফেরোচ্ছে, আমার বাবা কোথায়, বাবা তুমি কেঁদো না, এরকম অনেক টাচি স্লোগান ছিল। এখন এত লোক দেখে ওই বর্দি মানে নাফিসা কবির আপা, উনি ছিলেন অ্যাকচুয়ালি, শি হ্যাড বিন লিডিং দ্য প্রসেশন, এবং উনি প্রোগ্রামটা লিড করছিলেন। তো ওখানে বলে আমরা ইয়েতে, ওনার লোকজন বলল যে ওনার সাথে এখন দেখা হবে না, কেন? উনি খুবই ব্যস্ত, এখন ওনার গেস্ট আছে, এখন এই গেস্ট সব রেখে এই সময় উনি কিছুতে কথা বলে না, আমরা ওর সাথে কথা না বলে কিছুতেই না। বলতে খুব জেদি মহিলা ছিল, খুব ব্যক্তিত্ব সম্পন্ন মহিলা ছিলেন আর কি। উনি বলে আমরা দেখা না করি, আমরা এখানে বসলাম, আমরা কিছুতেই যাবো না, কিছু অনেক শেষ পর্যন্ত উনি আসলেন। চিরচারিত সেই পাইপটা ওনার মুখে ছিল, পাইপ সামনে এসে, বারান্দার সামনে এসে দাঁড়িয়ে, তোমরা কারা? ওনার সেই স্বভাবজাত যে ভঙ্গিতে উনি বলল, তোমরা কারা, কি চাও, কেন এসছো? তো বর্দি বললেন যে আমরা শহীদ ভাইয়ের কোনো এবং অন্যান্য বুদ্ধিজীবীদের কোনো খবর পাচ্ছি না, কোনো একটা, বিশেষ করে শহীদ ভাই এর হওয়ার পর থেকে এত চেষ্টা করে খবর করে না, উনি কোথায় আমরা জানতে এসেছি, এবং অন্যান্য বুদ্ধিজীবীদের কি খবর জানতে এসেছি। বলে এটা জানতে চেও না, এটা যখন দিন আসবে জানতে পারবে, এটা জানতে চেও না। তা বলে না, আমরা না জেনে যাব না, আমার ভাইয়ের কি হয়েছে, কোথায় আছে, তাকে কোথায়, তার সম্বন্ধে খবর দেয়, কিছু না। উনি এক পর্যায়ে ভীষণ চটে গেলেন, মানে আমি জানি না উনি এত বদরাগী ছিলেন কিনা, বলতে পারবো না, চটে গেলেন। চটে গিয়ে বললেন যে দেখো, বেশি বাড়াবাড়ি করবে না, এই পরিণতি যে কারোই হতে পারে, এই পরিণতি যে কারোরই হতে পারে বলে। আর বলে তোমরা এখন কেন এটা নিয়ে কোনে আসছো? আমার এখানে একজন ডিগনিটরি ফরেন গেস্ট এখানে তার সামনে এই ডেমনস্ট্রেশন করছে, সে দিকে গিয়ে বিদেশে কি ইমপ্রেশন নিয়ে, আমাদের সম্বন্ধে কি ইমপ্রেশন নিয়ে যাবে। ওই দিন ইন্দিরা গান্ধী ঢাকায় ছিলেন, এবং ওনার সাথে ওই রিভার ক্রুজ সেরে এসে লাঞ্চ করার কথা ওখানে, এবং ওনার উপস্থিতিতে উনি দেখেছেন, ইন্দিরা গান্ধী দেখেছেন ডেমনস্ট্রেশন। এই জন্য শেখ সাহেব আরো বেশি খেপে গেছে, খেপে গিয়ে ওরকম একটা বেফাস কমেন্ট করে ফেলেছেন। এইটার সাথে এটা যে কারো হতে পারে, এই কথাটা আমি ঠিক এটা ট্রান্সলেট করতে পারছি না, বুঝছেন? নাম্বার ওয়ান। নাম্বার টু, আর একটা হলো, উনি একটা ফোন কল পেয়ে মিরপুর চলে গেলেন শহীদ ভাইকে উদ্ধার করার জন্য। ওনার সাথে আমার কথা ছিল, আমি যখন ওই ম্যাপটা দিয়ে খালুরখান থেকে ফিরে আসছিলাম, এসে আমরা প্রেস ক্লাবে গেলাম। প্রেস ক্লাবে গিয়ে ওনাকে, আমি এদিকে চলে আসলাম বাসায়, আর উনি প্রেস ক্লাবে ঢুকলেন। প্রেস ক্লাবে ঢুকে গেলেন, ওনার একটা প্রেস কনফারেন্স করার কথা ছিল, অত মিটিং ছিল। উনি প্রেসে বলে যাও, প্রেস ক্লাব যেতে হবে। আমি বললাম, উনি আমাকে বললেন, আমার একটা কাজে ওদিন সিলেট যাওয়ার কথা, আমার একটা প্রোগ্রাম ছিল। আমি তখন একটা ফার্মাসিউটিক্যাল ফার্মে অ্যাটাচ ছিলাম, আমি ওখানে সার্ভিসে ছিলাম, তো আমি একটা অফিসিয়াল কাজে ওখানে যাওয়ার কথা ছিল। তো জহির ভাই বললেন যে সিলেটে যখন যাচ্ছেন, বেশি করে আপনি একটু বাজার হয়ে আসবেন, বর্দার জন্য একটু দোয়া করবেন। এত এই মন এত ওনার নরম হয়ে গেছিল, বর্দার জন্য দোয়া করবেন, সিলেট যখন যাচ্ছেন মাজার যাবেন। অ্যাকচুয়ালি আমি ওই একইভাবে 2 মাজারই গেছিলাম, 2 মাজারই দোয়া করেছিলাম। যাই হোক, এখন সিলেট গেলাম, পৌঁছালাম আমি আমার কাছে, কিন্তু পরের দিন সকালে আমরা একেবারে ভোর সময় সিলেট গিয়ে পৌঁছালাম। এখান থেকে বিকালে সন্ধ্যায় রওনা করলাম। জহির ভাইকে বললাম আমি যাচ্ছি, কিন্তু কথা থাকলো আপনার সাথে, দিস ইজ এ প্রমিস, কথা থাকলো, এই ম্যাপ জোগাড় করে দিয়ে গেলাম,
আমার বন্ধু অনেক কষ্ট করেছে জন্য, এবং জহির ভাইয়ের আমি বারবার জহির ভাইয়ের কথা বলছি কারণ পরবর্তীতে জহির ভাই আমার সাথে একেবারে যোগের মতো একেবারে লেগেছিলেন, এবং আমি ওনার সাথে লেগেছিলাম। আমাকে ছাড়া উনি কোনো প্রোগ্রাম বেরোতেন না, বাইরে বেরোতেন না, কোনো কাজ করতেন না, এসেছিলেন। আমি বললাম যে এই অপারেশন যে হবে, আপনি জানেন, আপনি তো সামনে ছিলেন, জেনারেল সরকার বলেছে অপারেশন, কিন্তু আমি আসার আগে আপনি মিরপুরে কিছুতেই যাবেন না। আমি থেকে আপনি সাথে যাব, আমি সাথে থাকবো, তখন এই অপারেশন হবে। এবং আপনি কিছুতে দিয়েছে প্রমিস করেন আপনি, আমি আসার আগে এই অপারেশন আপনি কিছুতেই যাবেন না। যেমন এতদিন আমাকে ছাড়া আপনি কোনো ইয়েতে যাননি, এখনো এত বড় একটা গুরুত্বপূর্ণ নিয়ে আমাকে ছাড়া যাবেন না। ঠিক আছে বলে, ঠিক আছে ঠিক আছে। উনি প্রেস ক্লাবে ঢুকে গেলেন, কারণ এর আগে অনেকবার আমার প্রেস ক্লাব একটা অফিস ছিল যেখানে বুদ্ধিজীবী হত্যা নিয়ে আর কি উনি কাজ করে একটা একটা কমিশন করেছিলেন। এবং সেখানে এটাও একটা কারণ হতে পারে, উনি কিন্তু ওখানে আমাদের দেশে অনেক বড় বড় রাঘববোয়ালদের উনি যখন এনাদের অনেক বিলাসী জীবন এবং স্বাধীনতা যুদ্ধে চেয়েছে যখন বিলাসী জীবন যাপন এবং অনেক কি বলবো অপকর্মের বলবো অনেক সাক্ষী ছিলেন, উনি তখন এখানে থ্রেট করেছিলেন। এইটাই ওনার জন্য হয়তো বা আরেকটা আল হতে পারে যে আপনারা যে যা করেছেন, উনি প্রেস কনফারেন্সে বলেছেন আমার সেলুলয়েডে কিন্তু সব বন্দী আছে, আমার সেলুলয়েডে সব বন্দী আছে। অর্থাৎ মুক্তিযুদ্ধের সময় কলকাতায় আওয়ামী লীগের নেতারা যা করেছেন সে বিষয়টাকে উনি বলতে চেয়েছেন। তো সেটা একটা কারণ হতে পারে। খালাম্মা, আপনি কি মনে করেন বা আপনার ভাবনাটা এটা কি দাঁড়ায় যে কারা এই ঘটনাটা করলো? পরাজিত পাকিস্তানি শক্তি, মুজিব বাহিনী, আওয়ামী লীগের একটা অংশ, বা শেখ মুজিবুর রহমানের পরবর্তী সময় যে বক্তব্য, সব মিলিয়ে আপনি যদি এক কথায় যদি বলেন আপনি কি মনে করেন? এক কথায় বলতে গেলে তো আমি যা চোখে দেখেছি আমাকে সেটা বলতে হয়। ঘটনা প্রবাহ অনুযায়ী আপনার অনুভূতিটা কি, আপনার পর্যবেক্ষণটা কি? আপনি যে সবকিছু যে একেবারে দালিলিক প্রমাণ হাজির করতে হবে সেটি না, মানে আপনার দুজন ভাই মহান মুক্তিযুদ্ধের শহীদ হয়েছেন, একজন ওই সময়টায় বা পরবর্তীতে। এই যে কষ্ট, বা যারা তো আর সাধারণ কেউ না, তারা বেঁচে থাকলে বাংলাদেশের শিল্প সাহিত্য আরো অনেক সমৃদ্ধ হতো এবং অনেক কিছুই হতে পারতো না হয়তো। তাদের যে স্টপ জেনোসাইডের খারাপ সংস্থা আসতো না, আমি সরি টু ইন্টারাপ্ট ইউ, এই দেশ দেখতে হতো না যদি আজকে শহীদুল্লাহ কায়সার, জহির রায়হান, ডক্টর রাব্বি, ডক্টর মনির চৌধুরী, মোফাজ্জল হায়দার চৌধুরী, এই যে বুদ্ধিজীবী মহল, এই যে ভালো ভালো মানুষগুলো এত বছর ছাত্র তৈরি করেছেন, দেশের প্রতিনিধি তৈরি করেছেন, নতুন প্রজন্ম দিয়েছেন, যাদের শিক্ষায় শিক্ষিত হয়ে এখনকার প্রজন্ম তাদের বইগুলো পড়ছে, তাদের বই পড়ে তারা যতটুকু শিখেছে ওই সময়ে চোখে দেখেও অনেকেই এটা শেখেনি। আমি এখনকার প্রজন্মকে এই জন্য ধন্যবাদ দিতে চাই যে ওরা বই, তাদের লেখা বই পড়ে, তাদের তৈরি চলচ্চিত্র দেখে যতটুকু বলতে পারে, যতটুকু তাদের সাহস আছে এবং কোয়ালিটি আছে, দেশকে যতটুকু ভালোবাসে, তখনকার সময়ে এমন কি মানুষ প্রাণটা নিয়ে সুন্দর করে একটু খেটে খাওয়া মানুষের মতো বেঁচে থাকবে, সেটারও বোধহয় তারা দিতে চায়নি। দুর্ভিক্ষটা কেন হলো ৭৪ সালে? একজন সাংবাদিকের কথা এসছে, সন্তোষ গুপ্ত, তিনি বলছিলেন যে দুই ভারত দুই বাংলা এক হয়ে যাক, এমন একটা কথা এসছে। কারো কারো বক্তব্য হচ্ছে ভারতের আধিপত্য প্রতিষ্ঠার জন্য ভারত চেয়েছিল যে মেধাবী লোকগুলোকে সরাতে। তো ৫৩ বছর পরে আপনার পর্যবেক্ষণটা কি? আমি জাস্ট এটা তো আমি সরি আবার ইন্টারাপ্ট করছি, ওখানে তো ইন্দিরা গান্ধী যখন স্বীকৃতি দিলেন, যখন দেশকে স্বাধীন করার জন্য নেমে পড়লেন, তখন তো তাদের নিজস্ব ইন্টারেস্টেই তারা যুদ্ধটা করেছে। কারণ তার পাকিস্তান থাকলে দুই জায়গায় তাদেরকে যুদ্ধ করতে হবে টেকনিক্যালি। পাকিস্তানের সাইডেও তাদেরকে যুদ্ধ করে তাদের ক্ষয়ক্ষতি হতে হবে ইন্ডিয়া, এবং বাংলাদেশ সাইডেও করতে হবে। তারা নিজেদের সুবিধা, নিজেদের কি বলবো স্বাধীনতা, তারা অনেক কিছু পেতে চেয়েছেন, বাংলাদেশকে কলমি হিসাবে তারা পেতে চেয়েছেন। সোজা কথা, বাংলাদেশ তারা যেহেতু দেশটাকে স্বাধীন করেছে বা করার জন্য সাহায্য করেছে, তখন তো তাদেরই এটা হয়ে গেছে। ইন্দিরা গান্ধীর সাথে যে চুক্তিটা,
তখন সেটা তো এটাই প্রমাণ করে যে তাদের সুবিধার জন্য, তাদের নিজেদের প্রয়োজনে, নিজেদের বেনিফিটের জন্য তারা করেছেন। তারা হয়তো এটাই ভেবেছেন। তবে জহির রায়হান একদিন বলেছিলেন ওখানে থাকতে, এক মিটিং এ, আমি একজন মানে উপস্থিত যিনি ছিলেন, আমি তার নাম এখন মনে করতে পারছেন, উনি বলেছিলেন যে আবার এই যুদ্ধ আরেকবার করতে হবে। দেশ স্বাধীন হওয়ার এখানে শেষ দিকে, যখন কি বলবো আমি, কুমিল্লা অলরেডি ইয়ে হয়ে গেছে, স্বাধীন হয়ে গেছে, বর্ডার গুলো সব স্বাধীন, শুধু ঢাকাকে সেন্টার করে এখন বুদ্ধিজীবীদেরকে শেষ করা হচ্ছে। ওই মুহূর্তেই এই জিনিসটা একটা মিটিং এর মধ্যে জহির রায় নাকি উচ্চারণ করেছিলেন এবং বলেছিলেন যে আরেকটা যুদ্ধ লাগবে বাংলাদেশকে স্বাধীন করতে হলে। সো কেন বলেছিলেন আমি জানি না, তবে তিনি যে ওখানে বসেও অনেক অবস্ট্যাকলের মধ্যে তার স্টপ জেনোসাইড তৈরি করেছেন এবং অনেক অবস্ট্যাকলের মধ্যে তার অন্যান্য যে মাদার বার্থ অফ এ নেশন এবং অনেকগুলো কেন আমি নাম ভুলে যাই এখন। তো এগুলো যে করেছেন, এই যে ডকুমেন্ট গুলো উনি রেখেছিলেন, এগুলো উনি নিজের হাতে নিয়ে আসতে পারেননি। সুযোগটা ওখানে অসুস্থ, বাচ্চারা অসুস্থ ফেলে তাকে উপস্থিত শুটিং করা অবস্থায় কারা কেন তাকে প্লেনে উঠিয়ে দিলেন যে এখনই আপনাকে যেতে হবে, আপনাকে এখন ওইখানে এয়ারপোর্টে জরুরি ভাবে। এই বিষয়গুলো আসলে সত্য উদ্ঘাটনের দায়িত্ব ছিল ইমিডিয়েট গভর্নমেন্টের। বাংলাদেশের এই দুই কীর্তিমান মানুষ বা অন্যান্য শহীদ বুদ্ধিজীবী যাদেরকে তুলে নিয়ে হত্যা করা হলো, এই বিষয়টি নিয়ে প্রপার অনুসন্ধান করা, প্রপারলি আইডেন্টিফাই করা আর দরকার ছিল, কিন্তু তৎকালীন শেখ মুজিবুর রহমান সরকার সেটি করেনি। কারণ তখন সবকিছুই আসলে মানে কি বলবো, তথ্য প্রমাণ বা সাক্ষী অনেক কিছুই পাওয়া যেত, যদি তাদের সদিচ্ছার অভাব আমি বলবো। এখানে কি করে বলবো, এটা বোধ হয় অভাগা দেশে অভাগা প্রতিভাবান মানুষের জন্ম নেওয়াটা বোধ হয় এটা একেবারে সৃষ্টিকর্তা মানে চাননি। তো আমাদের সেটাই বোধ হয়েছে। কিন্তু একেবারে ঘরের মানুষ প্রতিদিন ওঠা বসা যেখানে, সেই মানুষগুলো যখন বিচ্ছে করে একজন মানুষকে ডিসঅ্যাপিয়ার করে দেয়, এটাই মেনে নিতে পারিনি আমি। এটা আমার চিরকাল আমার একেবারে ছবির মতো লেগে থাকবে আমার মৃত্যু পর্যন্ত, আমি একেবারে নিতে পারি না। তো যেহেতু উনি বলতে পারছেন না, উনি কিন্তু 30 তারিখে মুক্তি কি বলে মিরপুর 12 নম্বর সেক্টরে উনি যাননি এবং জাকারিয়া হাবিবও যাননি, গিয়েছিলেন শাহরিয়ার কবির, হাবির ভাই, পারভেজ নিজাম এবং সুচন্দা ভাবিদের টিউটর একজন মাস্টার উনি, আর লেফটেন্যান্ট ইব্রাহিম। সো এভাবে আমি থাকতাম, আমি আমার মেজদাকে একা রেখে আসতাম না, আমি জহিরানকে একা রেখে আসতাম না, বলতাম সবাই চলে যাব, আমরা থাকবো না এখানে কিছুতেই। আমি জহিরানকে, কারণ জহিরানকে ট্র্যাপ করে ওখানে ঢুকিয়েই প্রত্যেকে মনে করেছে তাদের কাজ শেষ করে দিয়ে চলে এসছে। কারণ সেই বইটার নাম কি যে ভোরের কাগজ যেটা বের করেছিল, ভোরের কাগজ, যে মিরপুর 28 বছর পরে 2009 সালে নাকি ওখানে যে বলা হয়েছে 28 বছর কেন অপেক্ষা করতে হলো। যারা করেছেন, যারা এগুলো ডিগিং এর কাজ সেরেছেন, যারা মিরপুরে 12 নম্বর সেক্টর, 11 নম্বর সেক্টর, 10 নম্বর সেক্টর যখন হচ্ছে, তখন যে তারা পেলেন, এই জিনিসটা আমার কাছে ভীষণ অদ্ভুত লাগে। এগুলো তো আরো আগে হওয়া উচিত ছিল। তাইলে প্ল্যান করে 28 বছর পরে ডিক্লেয়ার করা হলো জহির রায় নিখোঁজ ছিলেন, ঠিক আছে, অনেক বছর এই নিখোঁজ আমরা কনসোলেশন ছিল, টুডে অর টুমরো কেউ যদি তাকে ডিসঅ্যাপিয়ার করে দিয়ে যায়। আমার ভাগ্নি যেখানে একটা থানা এলাকায় তাকে দেখেছেন জিপের মধ্যে, কারা তাকে নিয়ে গেছিল, কি জন্য নিয়ে গেছিল, কি জন্য আটকে রেখেছিল, তার প্রতিভাগুলিকে তারা কি কাজে লাগিয়েছেন নাকি গুম করে এখনকার যেটা আয়না ঘর বলা হচ্ছে, এখনকার যে এই অবস্থায় কি তখনও কি কিছু
যাকে আমি পছন্দ করি না, যার অ্যাক্টিভিটি আমি পছন্দ করি না, যার কাজটা আমি চাই না। আমি যদি ইন্দিরা হতে চাই, আমি তো নিজের কোয়ালিটি দিয়ে ইন্দিরা হব। আমি যদি রবি ঠাকুর হতে চাই, রবি ঠাকুরের মতো কবিতা লিখতে, আমার কোয়ালিটি দিয়ে আমি চেষ্টা করবো রবি ঠাকুরের মতো সুন্দর একজন মানুষের বিশ্বকবি হওয়ার, আমি রাইটার হব। তাকে শেষ করে দিয়ে, তার জীবনটাকে তাকে বাঁচতে না দিয়ে, তাকে হত্যা করে আমি আমার প্রতিভাকে আমি স্টাবলিশ করবো, এই মানসিকতার মানুষগুলোই তো মানুষ নয়। এদেরকে তো মানুষ করতে আমরা পারি না। আপনারা রয়ের কথা বলেন, র তো একই একই আমেরিকান পলিটিক্স। আমরা যদি বলি ডেমোক্রেট অ্যান্ড রিপাবলিকান, ওরা কি, ওরা এক নম্বর চায়, ওরা আমেরিকাকে ভালোবাসে, ওরা প্যাট্রিয়ট। আমি বলবো আব্রাহাম লিঙ্কন থেকে শুরু করে যতজন আছেন বা ছিলেন, তারা তাদের দেশকে ভালোবাসে। আমরা আমাদের দেশকে কি ভালোবাসি? আমরা আমাদের দেশকে ভালোবাসি না, আমরা কেউ প্যাট্রিয়ট নই। আমাদের এখন বলেন পলিটিক্যালি, যদি আমি পলিটিক্স করি না, কিন্তু কে কোন পলিটিক্যাল ভিউটা নিয়ে চিন্তা করছেন, কাজ করছেন, এটুকু তো বোঝার মতো ব্রেন আল্লাহ আমাদেরকে দিয়েছেন। তো আমাদের দেশের জন্য তো প্যাট্রিয়ট মানুষ দরকার। কেন আমরা রেঞ্জ একটা নিয়ে, হিংস্র একটা মনোভাব নিয়ে, হিংস্র প্রতিদ্বন্দ্বী নিয়ে পলিটিক্স করি? এখন তো সবাই ব্যবসায়ী, আমি তো কোনো পলিটিশিয়ান দেখি না। তাহলে দেশ কি করে চলবে? দেশের প্রজন্ম কি করে ভালোবেসে সুন্দর জিনিস শিখবে? আমি কিন্তু প্রজন্মের কথা চিন্তা করে আমার মুখ খুলি নেই। এই 50 বছর আমি শুধু একটা কারণে আমি নিজেকে কষ্ট দিয়েছি, আমার বুকটাকে আমি পুড়িয়ে ফেলেছি। তারপরে আমি কিন্তু ওই মানুষগুলোকে আবিষ্কার করতে পারিনি যারা শুধু কিছু গ্রুপ সুন্দর করে বাঁচতে চেয়েছেন, তারাই পয়সা চেয়েছেন, টাকা চেয়েছেন, আরাম আয়েশ চেয়েছেন, ভালো চাকরি চেয়েছেন, ভালো কি বলবো, সবকিছু তাদের জন্য থাকবে। আর খেটে খাওয়া মানুষদের, ওরা কি অপরাধ করেছে? খেটে খাওয়া মানুষদের কেউ লড়েনি, কেউ করেনি, কেউ করেনি। অনেকে মনে করেন যে বাংলাদেশের ইতিহাসের প্রথম ক্রস ফায়ার হয়েছেন সিরাজ শিকদার, প্রথম গুমের শিকার হয়েছেন জহির রায়হান। অবশ্যই সুন্দর করে আপনাকে গুছিয়ে কথা বলতে চেয়েছিলাম, কিন্তু কি করে যেন এলোমেলো। আমরা অনেক সময় জানলাম আপনার কাছ থেকে, অনেক কথা বললাম। জনাব নাসির আহমেদ, আপনার শেষ কোনো মন্তব্য যদি থাকে, আপনি যদি কোনো মন্তব্য করেন। আমার মন্তব্য করার মতো তেমন কিছুই নেই। আমি মনে করি তাদের এই এত বছরে, তাদের অন্তর্ধান এর এত বছর পরেও তাদেরকে নিয়ে সত্যিকার অর্থে কোনো প্রপার ইনভেস্টিগেশন হয়নি। কেন হলো, কিভাবে হলো, কে দায়ী, এগুলো নিয়ে এখন পর্যন্ত কোনো সত্যিকারের ইনভেস্টিগেশন বলতে, তদন্ত বলতে যা বোঝায় হয়নি, এবং নিরূপিত হয়নি, এবং সে বিচারও হয়নি। এই নিয়ে মানে এখন তো আমাদের রাজনৈতিক পট পরিবর্তন হয়েছে, দেশ অনেকটা রাহুমুক্ত। আমার মনে হয় এখন নতুন করে এটা আবার পুনঃতদন্ত হওয়া দরকার, এবং আসল যারা কালপিট এবং এর সাথে যারা জড়িত তাদেরকে খুঁজে বের করে তাদের শাস্তির আওতায় আনা উচিত। আপনাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। সরি আপনার সময়টা নিয়ে নেওয়ার জন্য। আমি গুছিয়ে কথা বলতে পারিনি, কারণ আমি আসলে অনেক কিছু বলতে চেয়েছিলাম, অনেক গুছিয়ে। আপনাকে এত সমস্যার মধ্যে ফেলতে আমি চাইনি। আমার কোনো সমস্যা নাই, আমার কোনো সমস্যা নাই। আমি খুবই কৃতজ্ঞ আপনাদের কাছে যে আপনারা সময় দিয়েছেন। আর ইতিহাসের এই জায়গাগুলো তুলে আনা খুব জরুরি। আজকে তো আমরা শুরু করলাম, ভবিষ্যতেও নিশ্চয়ই আমরা আপনার সময় পাবো, আপনাদের দুজনের সময় পাবো। আপনারা ইতিহাসের অনেক কিছু সাক্ষী, যে বিষয়গুলো এই প্রজন্মের কাছে তুলে ধরাটা আমাদেরও একটা দায়িত্ব। আপনাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, এতক্ষণ যে অনুষ্ঠান শুনলে নিশ্চয়ই আপনি এই আলোচনার মর্মার্থ উপলব্ধি করতে সক্ষম হবেন। শহীদুল্লাহ কায়সার, জহির রায়হান, বাংলাদেশের দুই সূর্য সন্তান, অসম্ভব প্রতিভাবান, অসম্ভব মেধাবী মানুষ। তারা যদি বেঁচে থাকতেন, হয়তো বাংলাদেশের বর্তমান আমাদের যে আকাল যাচ্ছে শিল্প, সাহিত্য, সংস্কৃতির ক্ষেত্রে, ভিনদেশে যেসব আগ্রাসন চলছে, হয়তো অনেক কিছুই সম্ভব হতো না তারা যদি বেঁচে থাকতেন। তারা যেভাবে, যে ডিরেকশনে আমাদের
সাংস্কৃতিক পরিমণ্ডলকে করতে পারতেন, চলচ্চিত্রের জায়গাটাকে বা গল্প উপন্যাসের জায়গাটাকে নিয়ে যেতে পারতেন, আন্তর্জাতিকভাবে হয়তো বাংলাদেশ আদৌ শক্তিশালী অবস্থান তৈরি করতে পারত। তবে স্বাধীনতার শত্রুরা নাকি স্বাধীনতার মিত্ররা, কোন পক্ষ এই ঘটনাগুলোর সঙ্গে যুক্ত, ভেরি আনফর্চুনেটলি গত 53 বছরে এর কোনো সুরাহা হয়নি, প্রপাত তদন্ত হয়নি। স্বাধীনতার সপক্ষে যে শক্তি 72 সালে ক্ষমতা ছিল, সেই শক্তিও এ ব্যাপারে যথেষ্ট উদাসীনতা দেখিয়েছে, গাফিলতি দেখিয়েছে, এবং আপনারাই শুনলেন যারা প্রতিবাদ করতে গিয়েছিল তাদেরকেও হুমকি দিয়েছিলেন স্বয়ং শেখ মুজিবুর রহমান যে তাদেরও যে কোনো পরিণতি হতে পারে। তো আমার মনে হয় যে দেরিতে হলেও হয়তো বিচার করা হয়তো সম্ভব হবে না, কিন্তু সত্য হয়তো উদ্ঘাটন করা সম্ভব হবে। এখনো যারা বেঁচে আছেন বা ক্লাসিফাইড যেসব আর্মি ডকুমেন্টস আছে বাংলাদেশে বা ভারতে, সব মিলিয়ে হয়তো আমরা কিছু সত্য এখনো বের করে আনতে পারি। ভবিষ্যৎ প্রজন্মের জন্য, ভবিষ্যৎ বাংলাদেশের জন্য কিছু কিছু সত্য উন্মোচন খুবই জরুরি। দর্শক, এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন, এই চ্যানেলের মেম্বারশিপ নিয়ে আমাদের পাশে থাকুন। আবারও দেখা হবে ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম।